ল্যান্ডের উপরে যত রকমের জিনিস আছে, যত রকমের প্রশ্ন আছে, যত রকমের ডিটেইল জিনিস থাকা উচিত, উইল কাভার অল দ্য টপিকস ইন আওয়ার প্রেজেন্টেশন ইনশাল্লাহ। তো আসলে আমাদের মূল কাজই হচ্ছে আমাদের এই প্রপার্টি নিয়ে। কারো এই প্রপার্টির মধ্যে আমাদের কাভার করবে ল্যান্ড এবং বিল্ডিং। বিল্ডিং ইনক্লুডস ফ্ল্যাট, ফ্ল্যাটগুলাও এটাতে চলে আসবে। আর একতলা বাড়িও হতে পারে, বহুতল বাড়িও হতে পারে, জমি, ফ্যাক্টরি হতে পারে। জমি এবং জমি রিলেটেড যেই ধরনের স্থাপনা যা কিছু আছে সবই আমাদের এই ট্রেনিং এর আলোচ্য বিষয় হবে। এই জমি আবার বাংলাদেশে যত রকমের জমি আছে, যেখানে যেখানে যত রকমের জমি আছে সবগুলি নিয়েই আমাদের এই টপিকটা আলাপ করা হবে। আমি শুরুতেই বলেছি যে আমাদের এই টপিকে আল্লাহ রহমতে আহ, 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 মানে মোটামুটি জানা মতে বা আমি যতগুলি ট্রেনিং করিয়েছি, স্টুডেন্টরা শেষে এসে বলে যে না স্যার, এর বাইরে আমরা কিছু পাইনি, বা আমিও আমার ইয়েতে কিছু পাইনি। তো আশা করি সবগুলি বাংলাদেশে যত ধরনের জমি আছে, জমির কাগজ আছে, সবকিছু সম্পর্কে আপনারা একটা ওভারঅল আইডিয়া পেয়ে যাবেন। প্রথমে আসলে আমাদেরকে জানতে হবে যে একটি সম্পত্তি, এটা আসলে ডেফিনেশনটা কি, বা এটার কাজ কি। হ্যাঁ, বা সম্পত্তিটা আসলে কি জিনিস। তো সেটা জানতে হলে আমরা সম্পত্তির একটা বর্ণনা জানবো। সেটা হচ্ছে সাধারণভাবে যার উপর মানুষের অধিকার আছে, যার সাথে মালিকানা ও দখল সত্ত্বের বিষয়টি জড়িত, যা ভোগ দখল এবং হস্তান্তর করা যায় তাকে সম্পত্তি বলা হয়। নর্মাল সেন্সে এটা আপনার কাছে একটা ডেফিনেশন মনে হতে পারে, আমি একটু ব্যাখ্যা দিয়ে বুঝাই। এখানে কয়েকটা আমরা ছকের মতো আঁকিয়ে রেখেছি, দেখেন। একটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে এটার উপরে আমার অধিকার হবে। অধিকারটা হবে দুইটা জিনিস দিয়ে। এক হচ্ছে ধরেন, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো আমার হাতে একটি মোবাইল ফোন আছে। এই মোবাইল ফোনটা আমি সাপোজ বসুন্ধরা সিটি থেকে এই মোবাইল ফোনটা কিনেছি। এখন বসুন্ধরা সিটি থেকে আমি আমার নামে কিনেছি, আমার নামে সমস্ত কাগজপত্র আছে। তাহলে কিন্তু এই ফোনটা আমি ব্যবহার না করে আমার ছোট ভাই আছে, তাকে দিয়ে দিলাম যে তুমি ব্যবহার করো। তাহলে প্রকৃত অর্থে, প্রকৃতপক্ষে আসলেই কি এই ফোনটার মালিকানা আমার হলো? শুধু কি কাগজপত্র থাকলেই কি আমি মালিক? আমাকে এটাকে ভোগ দখল করতে হবে না? এই ফোনটা আমাকে ইউজ করতে হবে তো। তো আমি যদি শুধু কাগজপত্র মালিকানা আমার নামে থাকে, কিন্তু আমি ভোগ দখল না করি, তাহলে আমার মালিকানা অ্যাবসলিউট হচ্ছে না। তাহলে এখানে অধিকার থাকতে হবে এটার উপরে আমার, যেহেতু আমি টাকা দিয়ে কিনেছি, আমার নামে বৈধ কাগজপত্র আছে, আমার এই সম্পত্তিটার উপরে একটা অধিকার আছে। আর কি আছে? এটাতে মালিকানা আছে, যেহেতু আমি টাকা পয়সা দিয়ে কাগজপত্র করেছি, আমার নামে পাকা রসিদ আছে, আমি আমার মালিকানা আছে। ইএমআই না আইমিন নাম্বার থাকে এটার, এগুলি আমার নামে রেজিস্টার্ড, আমার কাগজপত্র আছে। আর কি আছে? এটা আমি ভোগ দখল করি, আমি ইউজ করি, এটা দিয়ে আমি কল করি, মেসেজ করি, সোশ্যাল মিডিয়া ব্রাউজ করি। দ্যাট মিনস আই এম এনজয়িং দিস প্রপার্টি। আর একটা, এই দখল সত্ত্ব থাকতে হবে এবং ভোগ দখলও করতে হবে, যেটা বললাম যে আমার কাছে থাকতে হবে, আমি এটাকে ইউজও করতে হবে। আর এটার থাকতে হবে কি, হস্তান্তরের আইনগত স্বীকৃতি থাকতে হবে। এটা এমন একটা জিনিস হতে হবে যেটা আইনগতভাবে হস্তান্তর করা সম্ভব। এমন কোনো জিনিস হবে না যেটা আসলে আইনগতভাবে হস্তান্তর করা যায় না। তো তাহলে এইটা যদি বিক্রি করে আমি কারো কাছে আবার বিক্রি করতে পারি, তাহলে এটা আইনগতভাবে হস্তান্তর হবে। তাহলে একটা সম্পত্তি, যে কোনো একটা জিনিসকে সম্পত্তি হতে হলে কি হতে হবে? এটার বৈধ কাগজপত্র বা মালিকানা আমার থাকতে হবে, এটার উপরে আমার অধিকার থাকতে হবে, আমার এটার উপরে দখল সত্ত্ব থাকতে হবে, যে নাই আপনাকে ভোগ দখলের অধিকার দেওয়া হলো এবং অ্যাকচুয়ালি আমাকে ভোগ দখল করতে হবে, এবং এটাকে হস্তান্তর যেন করতে পারি, এই ধরনের ব্যবস্থা থাকতে হবে। এখন ফোন যেমন হস্তান্তর করি, জমি জমা তো আর কারো হাতে তুলে দিতে পারবো না। জমি জমার মালিকানা সত্ত্ব হস্তান্তর হবে, কাগজপত্র হস্তান্তর হবে, কিন্তু জমি জমির জায়গাতেই থাকবে। ফ্ল্যাট ফ্ল্যাটের জায়গাতেই থাকে, ফ্ল্যাটকে হস্তান্তর করে অন্য জায়গায় দেওয়া যাবে না মোবাইল ফোনের মতো। কিন্তু এর মালিকানা বা সত্ত্বকে হস্তান্তর করা সম্ভব। আমি যেভাবে কথা বলছি আপনারা বুঝতে পারছেন? ইজ দেয়ার এনি আনকমফোর্টেবল সিচুয়েশন আর এনিথিং? আপনারা কেউ আনকমফোর্টেবল হলে, বুঝতে সমস্যা হলে আমাকে বলবেন প্লিজ।
আমি সেভাবে কথা বলার চেষ্টা করব। তো এই মালিকানাটাকে আবার আমরা দুইটা ভাগে ভাগ করেছি। এখন আপনাদেরকে বুঝতে হবে যে আমরা দুনিয়াতে যত ধরনের সম্পত্তি আছে সেটা নিয়ে আমরা কাজ করছি না। আমরা কাজ করছি মাত্র দুই ধরনের, মানে একটা প্রপার্টি নিয়ে, একটা হচ্ছে ল্যান্ড আর একটা হচ্ছে বিল্ডিং বা ফ্ল্যাট প্লট যাই বলেন, ল্যান্ড এবং ল্যান্ডের উপরে স্থাপনা নিয়ে। এই যে সম্পত্তিটা, এই সম্পত্তিটার মালিকানা দুইভাবে, দুই ধরনের মালিকানা হয় বা দুই ধরনের সত্ত্ব হয় কি, ফ্রি হোল্ড প্রপার্টি হয় আর লিজ হোল্ড প্রপার্টি হয়। ফ্রি হোল্ড বা প্রাইভেট প্রপার্টি বলতে সেই জমিকে বোঝায় যেটা একজন দাতার কাছ থেকে আরেকজন দাতা কিনে কিনে ভোগ দখল করে, যিনি বিক্রি করেন তিনি চিরতরেই নিঃশর্তবান হয়ে যান, আর যিনি কেনেন উনি চিরতরে শর্ত পেয়ে যান। এখানে কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন নাই। একজনের জমি আরেকজনের কাছে বিক্রি করাটাকেই প্রাইভেট প্রপার্টি বলে। আর লিজ প্রপার্টি কাকে বলে? একটি লিজ হোল্ড অথরিটি থাকে, বিশেষ করে এরা সরকারের কোনো অথরিটি হয় যে মানুষকে লিজ মূলে প্রপার্টি দেয়, যেমন রাজুকের জমি, কেডিএ, সিডিএ, ন্যাশনাল হাউজিং অথরিটি, বিসিক, ক্যান্টনমেন্ট বোর্ড, এই ধরনের যে যারা জমি ইজারা দেয়, সম্পূর্ণ মালিকানা হস্তান্তর করে না, মালিকানার একটা পার্ট হস্তান্তর করে, ভোগ দখলের অধিকার দেয়, কিন্তু এর বিভিন্ন ধরনের টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে। এর কাছ থেকে আফটার 99 ইয়ার্স রিনিউ করতে হবে, এই করা যাবে না, সেই করা যাবে না, এটা করতে হলে পারমিশন নিতে হবে, ওটা করতে হলে পারমিশন নিতে হবে। এই ধরনের যে প্রপার্টিটা থাকে এটাকে লিজ হোল্ড প্রপার্টি বলে। আরো সহজ করে যদি বলি, আর একটু বোঝানোর জন্য যদি বলি যে প্রাইভেট প্রপার্টি বলতে সেই জমিটা বোঝায় যেটা সাফ কাবলা বা নর্মাল বিভিন্ন দলিলের মাধ্যমে ট্রান্সফার হয়ে থাকে। আর লিজ হোল্ড প্রপার্টি বলতে বোঝায় যেই প্রপার্টিটা লিজ দলিলের মাধ্যমে ট্রান্সফার হয়ে থাকে। তাহলে এই দুইটা জিনিস আমরা বুঝবো। তবে শুধুমাত্র যে গভর্নমেন্টের এই অথরিটিরাই লিজ দেয় তা না, সাধারণ মানুষও লিজ দিতে পারে, কিন্তু এটা আসলে ওইভাবে প্র্যাকটিস নাই। গ্রাম দেশে কিছু প্র্যাকটিস আছে যেটাকে খাই খালাসি বলা হয়, অথবা যেটা জমি মানুষ ইজারা দেয় না, বর্গা দেয় না, 5 বছরের জন্য 10 বছরের জন্য দোকান ভাড়া দেয়, অথবা ফ্যাক্টরি জায়গা প্রিমিস ভাড়া দেয় 5 বছর 10 বছর, এই ধরনের কিছু লিজের প্র্যাকটিস আছে। কিন্তু ওইটা আর এইটার মধ্যে আলাদা। ওইটা যেহেতু আমাদের রেগুলার প্র্যাকটিসের মধ্যে পড়ে না, কাজের মধ্যে পড়ে না, তাই আমরা ওইটাকে আনি নাই, কিন্তু ওই ধরনের কিছু লিজও প্রচলিত আছে। তাহলে আমরা দুই জানলাম যে ফ্রি হোল্ড প্রপার্টি আছে এবং লিজ হোল্ড প্রপার্টি আছে। আচ্ছা, একজন প্রশ্ন করছিলেন যে এই ক্লাসে রেকর্ড পাবেন কিনা। হ্যাঁ, আমাদের যত ক্লাস হবে এখন এইটাও আমরা দিয়ে দিব। আর ইন ফিউচারে আমাদের যে 8টি ক্লাস আছে, 8টি ক্লাসের ভিডিও আমরা দিয়ে দিব। তবে এটা সাথে সাথে পাবেন না। এইটা এখন রেকর্ড হওয়ার পরে তো অনেক রাত হয়ে যাবে, তখন আমি যেহেতু রেকর্ড করি, অফিসে কেউ নাই, এটা আমি কালকে হয়তো প্রসেস করে আমি ওদেরকে দিব, ওরা তখন ডিস্ট্রিবিউট করে দেবে, 1 বা 2 দিন পরে দেই। আর আমাদের যে লেকচার আউটলাইন এটা আমরা ক্লাসের আগেই দিয়ে দিব বা ক্লাসের সাথে সাথেই দিয়ে দিব, এটা দেরি হবে না। কিন্তু আজকে যে সেমিনার, এটা যেহেতু আমাদের ফ্রি সেমিনার, এটার যে লেকচার যে শিটটা, এই শিটটা আসলে আমরা দেই না। ভিডিওটা হয়তো আপনারা বিটিসি একাডেমির সাথে কথা বলে ওনাদের যেই নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন, যে ওনারা আপনাদেরকে ভিডিওগুলি প্রোভাইড করবে ইনশাল্লাহ। তো এরপরে আমরা যেই সরকারি জমি, সরকারি জমির আবার কয়েকটা প্রকারভেদ করেছি। সেটা হচ্ছে খাস জমি। খাস জমি মানে সরকারের একেবারে নিজস্ব যেই জমিটা, যেই জমিটার মালিক সরকার, এইটাকে আসলে খাস জমি বলা হয়। এইটা নর্মালি 1 নাম্বার খতিয়ানে থাকে, এস এ বা আর এস থেকে 1 নাম্বার যে খতিয়ানটা, এটা খাস খতিয়ান হয়ে থাকে। এই সম্পত্তির মূল মালিক সরকার, এটা কোনো মানে এই সম্পত্তির আসলে অন্য কোনো মানুষের সাথে কোনো সম্পর্ক নাই, এই সম্পত্তির একেবারে সরাসরি মালিকই হচ্ছে সরকার, এটা খাস জমি বলে। এটা 1 নাম্বার খতিয়ানে থাকে। এখানে দেখেন নিচে কিন্তু আমি অনেক ডেসক্রিপশন দিয়েছি, আপনারা যখন এইটা পাবেন এইটা পড়েও আপনারা আরো বিস্তারিত জানতে পারবেন। আমি পড়ে বারবার শোনাচ্ছি না কেন, তাহলে আপনাদের জিনিসটা আপনাদের জন্য বোরিং মনে হবে। আমি সুন্দর করে বুঝিয়ে দিব, আর থিওরিটিক্যালি এইখানে থেকে আপনারা দেখে দেখে থিওরি আকারে
পড়ে নেবেন। অবশ্যই আমাদের যারা কোর্স করবেন, আমি চেষ্টা করেছি এটাকে একটু এনরিচ করার জন্য। তো যেহেতু এটা অনেক কথা, ইম্পর্টেন্ট কথা লেখা আছে, আপনাদের ইয়ের জন্য শুধু ক্লাসটা শুনবেন না, এই ম্যাটেরিয়ালটা পাওয়ার পরে ম্যাটেরিয়াল গুলো একটু গো থ্রু করবেন, পড়বেন। সব মুখস্থ করতে হবে তা না, যখন যেটা দরকার তখন সেইটা আপনি জাস্ট দেখে নেবেন, তাহলে হয়ে যাবে। এটা কাছে রাখবেন একটা স্পাইরাল বাইন্ডিং করে। আমরা বইও লিখবো অল্প দিনের মধ্যে ইনশাল্লাহ, তখন আপনারা বই কিনে নিতে পারবেন। আপাতত এটা প্রিন্ট দিয়ে স্পাইরাল বাইন্ডিং করে রাখলেও আপনাদের কাজে আসবে। তো এরপরে আসেন অ্যাবান্ডন প্রপার্টি। অ্যাবান্ডনের আগে বলি ভেস্টেড প্রপার্টি। ভেস্টেড প্রপার্টি বলতে বোঝায় অর্পিত সম্পত্তি। সেটা আবার কি? এটার একটা ইতিহাস আছে, 6/9/1965, এই তারিখটা মাথায় রাখবেন। 1965 সালের 6ই সেপ্টেম্বর তৎকালীন এই যে যেমন এখন ইন্ডিয়ার সাথে আমাদের একটু বৈরী সম্পর্ক চলছে, তেমনি পাকিস্তানের সাথে ইন্ডিয়ার সাথে বৈরী সম্পর্ক শুরু হয়। এবং যারা তৎকালীন পাকিস্তানে হিন্দু ছিল, পাকিস্তান সরকারের বশ্যতা স্বীকার করেনি বা সামহাউ পাকিস্তান সরকারের সাথে বিরাট ভাজন ছিল, তো তাদেরকে আসলে এনিমি অফ দ্য স্টেট ঘোষণা করে দেওয়া হয় এই তারিখে, 6/9/1965 তারিখে, এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে দেওয়া হয়। এই সম্পত্তিটার নাম দেওয়া হয় শত্রু সম্পত্তি। পরবর্তীতে এটিকে আহ, আমাদের স্বাধীনতা যুদ্ধের পরে এটাকে বলা হয় ভেস্টেড প্রপার্টি। ভেস্টেড কেন? ভেস্টেড টু গভর্নমেন্ট। এটা নিয়ে আরো বিস্তারিত ঘটনা আছে, আমরা আমাদের যখন ক্লাসে যাব। এখন জাস্ট আপনাদের ওভারভিউটা আমরা বলে যাচ্ছি। আমাদের ক্লাসগুলোতে এটা নিয়ে আরো ডিটেইলে আলাপ আলোচনা হবে, প্রশ্ন উত্তর হবে, অনেক কিছু হবে। অ্যাবান্ডন প্রপার্টিকে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের সময় 1971 সালে আপনারা জানেন যে অনেক লোক মারা গিয়েছে। এটার সংখ্যা নিয়ে কথা থাকতে পারে, আমরা ওইদিকে যাব না। তো 30 লক্ষ শহীদ যদি মারা যায়, তাহলে অনেকের পুরা পরিবার ধরে মারা গেছে। অনেক মানুষ বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় পাড়ি দিয়ে চলে গেছে, তাদের অনেক সম্পত্তি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। এই সম্পত্তিটাকে একটা তালিকাবদ্ধ করে সরকারের অনুকূলে রাখা হয়েছে, এটার নাম হচ্ছে অ্যাবান্ডন প্রপার্টি। এই অ্যাবান্ডন প্রপার্টির বিষয়েও আমরা আবার পরে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। আরো কিছু সম্পত্তি আছে, ওয়াকফ সম্পত্তি। ওয়াকফ হচ্ছে ধর্মীয় উদ্দেশ্যে, ধর্মীয় প্রতিষ্ঠানে কেউ যদি কোনো দান করে থাকে ওয়াকফ দলিল মূলে, বা ওয়াকফ ধর্মীয় প্রতিষ্ঠানে যে কোনো দলিল মূলেই যদি দান করে দাতব্য কাজের জন্য, সেক্ষেত্রে এটাকে ওয়াকফ বলা হয়ে থাকে। ওয়াকফর আবার ট্রান্সফার করার জন্য অনেক বিষয় আছে, সেখানে আপনার মতোয়াল্লি থাকতে হবে, এবং এই মতোয়াল্লি আপনার সে ডিল করবে, কিন্তু ওয়াকফ বোর্ডের পারমিশন নিয়ে বিক্রি করতে হবে, নর্মালি বিক্রি করা যাবে না। এরকম অনেক নিয়ম আছে। আমাদের কোর্সের সময় আমরা আরো বিস্তারিত, নর্মালি আপনারা জানেন যে ওয়াক্ফ সম্পত্তি যেটা ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্মীয় অনুভূতির উপরে ভিত্তি করে ধর্মীয় আহ আহ, অনুকম্পা লাভের আশায় বা সওয়াবের আশায় যদি কেউ ধর্মীয় প্রতিষ্ঠানে দান করে, তাহলে সেটাকে ওয়াকফ প্রপার্টি বলে। ওয়াকফ প্রপার্টি নর্মালি বিক্রি করা যায় না উইদাউট পারমিশন ফ্রম ওয়াকফ বোর্ড, এতটুকু জানলেই হবে। দেবোত্তর প্রপার্টি কি? ঠিক তেমনি হিন্দু ধর্মীয় অবলম্বীরা, হিন্দু ধর্মাবলম্বীরা তাদের ধর্মীয় প্রতিষ্ঠানে যে দান করে থাকে দেবদেবীর উদ্দেশ্যে, তাকেই দেবোত্তর প্রপার্টি বলা হয়। এটাও ওই একজন পুরোহিত বা ধর্মযাজক তারাই এগুলি নিয়ন্ত্রণ করে থাকেন। আচ্ছা, সম্পত্তিকে আমরা দুইটা ভাগে ভাগ করেছি। আগে কিন্তু মালিকানার ভাগ বলেছি। মালিকানার ভাগ আর সম্পত্তির ভাগ ভাগ আলাদা। মালিকানা কি কি ধরনের হতে পারে সেটা আমরা বলেছি, কিন্তু সম্পত্তি আবার কি কি ধরনের হয় সেটা আপনাদেরকে আমরা একটু বলি। সম্পত্তি হয় ইমুভেবল প্রপার্টি আর মুভেবল প্রপার্টি। তো একটা হচ্ছে স্থাবর সম্পত্তি, একটা অস্থাবর সম্পত্তি। আগে মুভেবল প্রপার্টি বলি। যে জিনিসটাকে ধাক্কা দিয়ে সরানো যায় তাকে মুভেবল প্রপার্টি বলা হয়। যেমন ধরেন এই গ্লাসটা, এটাকে আমি ধাক্কা দিয়ে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে মুভ করাতে পারি। দ্যাটস ওয়াই দিস ইজ মুভেবল প্রপার্টি। গাড়ি, হ্যাঁ, চেয়ার টেবিল দরজা জানালা, যেগুলি অ্যাটাচড হয় নাই এখনো পৃথিবীর সাথে, মানে ইয়ের সাথে, বিল্ডিং এর সাথে, সবই মুভেবল। আবার যখন এগুলা লেগে যাবে বিল্ডিং এর সাথে, দরজা জানালা গুলি তখন আবার ইমুভেবল হয়ে যাবে। আর ইমুভেবল প্রপার্টি হচ্ছে যেই প্রপার্টি গুলি ধাক্কা দিয়ে সরানো যায় না।
এখানে আবার আইনে আবার ডেফিনেশনটা আছে, তখন আমরা বিস্তারিত যাব। মূলত আসলে ইমুভেবল প্রপার্টি হচ্ছে জমি, জমির সাথে লাগানো, পার্মানেন্টলি লাগানো এমন কোন জিনিস যেটা পার্মানেন্টলি ফেস্টেন বা অ্যাটাচ টু দ্য আর্থ, এবং এইটা থেকে যে সুবিধাগুলি পাওয়া যায় এগুলা ইমুভেবল প্রপার্টি বলে। আমরা আমাদের জানার ক্ষেত্রে আমরা দুইটা জিনিস জানবো। ইমুভেবল প্রপার্টি বলতে আমরা বুঝবো যে জমি, ল্যান্ড, এবং আপনার হচ্ছে গিয়ে বিল্ডিং, ফ্ল্যাট, ফ্লোর স্পেস, হ্যাঁ, গোডাউন, যেটাই হোক, জমি এবং জমির উপরে নির্মিতব্য স্থাপনাকেই আমরা ইমুভেবল প্রপার্টি বলবো। আর মুভেবল প্রপার্টি বলবো যে জিনিসটা ধাক্কা দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো যায়। তবে এই ইমুভেবল প্রপার্টির কিছু মানে আপনার ইয়ে আছে, এক্স কি বলে এটাকে, এক্সেপশন আছে। সেটা হচ্ছে যেমন ধরেন, সবকিছুই যে মাটির সাথে লেগে থাকলে এটা ইমুভেবল হবে তা না, বা বিল্ডিং এর সাথে সবকিছু লেগে থাকলেই যে ইমুভেবল হবে তা না। যেমন গাছপালা, গাছপালা কিন্তু আপনার আপনার এটা ইমুভেবল প্রপার্টি হবে না, যেহেতু এটা ভবিষ্যতে কেটে ফেলার সম্ভাবনা আছে, এটাকে ইমুভেবল প্রপার্টির স্ট্যাটাস আইনে দেওয়া হয়নি। তো আপনারা সবাই জানেন বা অনেকেই জানেন যে ডেস্টিনি নামে একটা কোম্পানি ছিল একসময়, ডেস্টিনি 2000। তারা মানুষকে গাছের দলিল করে দিত। কেন করে দিত? কারণ এটা ওই যে মাটির সাথে লাগানো, এই জন্য। এটা হচ্ছে আইনের অপব্যাখ্যা। আসলে মাটির সাথে সব লাগানো থাকলেই সেটা ইমুভেবল হবে না। আর একটা জিনিস হচ্ছে মেশিনারিজ। যেই মেশিনারিজ গুলি ফ্যাক্টরিতে থাকে, মেশিনারিজ গুলিকে আইন করে ওদেরকে মুভেবল প্রপার্টির মর্যাদা দেওয়া হয়েছে, ইমুভেবলের মর্যাদা সে পায়নি, এই জন্য মেশিনারিজ গুলি মুভেবল বলেই গণ্য হবে, ইমুভেবল হবে না। এরপরে আসেন, এই যে সম্পত্তিগুলি কি কি ভাবে হস্তান্তর হয়। অনেকভাবে হস্তান্তর হয়, আমরা কয়েকভাবে একটু জানার চেষ্টা করি। এক নাম্বার হচ্ছে ক্রয় বা বিক্রয় সূত্রে। বিক্রয় মানে কি? মানে হচ্ছে আমি আমার সম্পত্তিটা, আমার জমিটা বা আমার ফ্ল্যাটটা কারো কাছে কিছু টাকা পয়সার বিনিময়ে যদি আমি বিক্রি করে দেই, তাহলে এটাকে সেল বলে। তাহলে আমি জমিটা তাকে দিলাম কিসের বিনিময়ে? আমায় কিছু টাকা পয়সা, অর্থ সম্পত্তি বা কোনো একটা বিনিময় মূল্য পেয়ে তাকে দিলাম, এটাকে সেল বলে। এটার আবার আলাদা সেকশন আছে, এই সেকশনের আবার বিশাল ব্যাখ্যা আছে। এই ব্যাখ্যাগুলি আমরা আমাদের যে মূল ট্রেনিং এ তখন এই কি কি সেকশন আছে, সেলের এক্সেপশন কি আছে, পুরা টাকা দিতে হবে না অর্ধ টাকা দিতে হবে, সব আইনে লেখা আছে, আমরা তখন দেখাবো। বায়নানামা কিভাবে করতে হয়, এগুলি সব ডিটেইলে যাব। কিন্তু আজকে যেহেতু আমাদের 1 ঘন্টার প্রোগ্রাম, এত ডিটেইলে কথা বলতে পারবো না। আপনারা তাহলে আমি বারবার কেন বলছি, কারণ আমি আই এম এনকারেজিং ইউ টু অ্যাটেইন আওয়ার ট্রেনিং সেশন। এটা যে শুধুমাত্র মার্কেটিং তা না, আপনাদের যদি আগ্রহ থাকে এটাতে অ্যাটেন্ড করলে আশা করি উপকৃত হবে। আর উপকৃত না হলে তখন আপনারাই মানে বিবেচনা করেন। আমি আশা করি যে এটা করার পরে এখন পর্যন্ত আমি নেগেটিভ রিভিউ কারো কাছে পাইনি, আমাদের অনেকগুলি ব্যাচ করেছি। আশা করি আপনার কাজে লাগবে। তো এরপরে আছে দেখেন দান বা হেবা। তো এটারও অনেক বিস্তারিত কথা। সংক্ষেপে যদি বলি, এটা দুই ভাবে হয়। একটা হচ্ছে ইসলামিক ধর্মীয় ভাবে, আর একটা হচ্ছে যে অন্যান্য ধর্ম বা সাধারণ ভাবে। ইসলামিক ধর্মীয় ভাবে যদি হয় বা মুসলিম পরিবারের মধ্যে যদি হয়, তাহলে হেবা হয়। হেবা নর্মালি ব্লাড কানেকশনের মধ্যে হয়। হেবা শব্দের অর্থটাও দান। হেবাটা দুইটা ফর্মে হয়, হেবা বিল আওয়াজ আর হেবা ঘোষণাপত্র। হেবা বিল আওয়াজ কি? কোনো কিছুর বিনিময়ে যদি দান করা হয় তাহলে এটাকে হেবা বিল আওয়াজ বলে। একজেল কোরআন শরীফ, তসবি, এটা হেবা বিল আওয়াজ। আর যদি কোনো কিছুর বিনিময় না, আপনার সেবা শুশ্রূষায় খুশি হয়ে বা আপনাকে ভালোবেসে আপনাকে কিছু দান করতে চাচ্ছে ব্লাড রিলেশনের মধ্যে, তাহলে এই এই দানটাকে আপনার হেবা, আহ, আহ, ঘোষণাপত্র দলিলে মানে হেবা ঘোষণাপত্র দান দলিল করা হয়। আর এর বাইরে এর বাইরে আপনি যে কাউকেই আপনার সম্পত্তি দান করতে পারবেন, তাতে আইনে কোনো বাধা নাই। তবে সেই দলিলটার নাম হবে দানপত্র দলিল। হেবা দলিল করলে কি হয়, ট্যাক্সটা একটু কম দিতে হয়, আর দানপত্র দলিল করলে ট্যাক্সটা একটু বেশি দিতে হয়।
এরপরে এই দান বাতিল করা যায় কি যায় না, দান কিভাবে কার্যকর হয়, দানের যে কি আইন আছে, এইগুলির আবার আলাদা আলাদা আইন আছে, ওইটা আমাদের ট্রেনিং এ আমরা আলাপ করব। ইজারা, ইজারা যেটা বললাম, লিজ, লিজের বিশাল যে ইয়ে আছে, শুধু আজকে আমরা এতটুকু জানি যে যদি কোনো অথরিটি, লিজ হোল্ড অথরিটি লাইক ন্যাশনাল হাউজিং অথরিটি কে দিয়ে আমরা দেখাবো কিন্তু কোনটা কোনটা লিজ দেয়, কোন দলিল দেখতে কেমন হয়, দলিলের মধ্যে কি কি থাকে, কিভাবে চিনবেন, ফেক দলিল কিভাবে চিনবেন, সব আমরা আমাদের এই ইয়েতে কাভার করে যাব, মূল ট্রেনিং আমরা কাভার করে যাব। ইজারা সূত্রে আপনি লিজ দলিল মূলে যেই সম্পত্তিগুলি হস্তান্তর করা হয়ে থাকে, এভাবে সম্পত্তি হস্তান্তর হয়। লিজ হোল্ড অথরিটি আপনাকে একটি লিজ দলিলের মাধ্যমে আপনাকে দলিল করে দিবে, এবং ওই লিজ দলিলে অনেকগুলি টার্মস এন্ড কন্ডিশন থাকবে, সেটা আপনাকে মেনে চলতে হবে। যদি আপনি ভঙ্গ করেন তাহলে কিন্তু আপনার লিজ বাতিল হয়ে যেতে পারে। আবার 99 ইয়ার্স পরে এই লিজটা রিনিউ করা হতে পারে, যেহেতু এখনো বাংলাদেশের বয়স 99 ইয়ার্স হয়নি, তো লিজ 99 ইয়ার্স পরে কি হবে এটা বোঝা যাচ্ছে না। কিন্তু এর আরো আনুষঙ্গিক অনেক আইন আছে, বিস্তারিত আমরা পরে আলাপ করব। বিনিময় সূত্রে, বিনিময় মানে কি, এক্সচেঞ্জ। তো ধরেন আমার কাছে একটি কলম আছে যেটার কালি হচ্ছে গিয়ে কালো, কিন্তু এই মুহূর্তে আমার একটি কলম দরকার যেটার কালি হচ্ছে নীল। তো এটা ধরেন সাপোজ ম্যাটাডরের আমার একটি কলম আছে, তো আমি যদি ম্যাটাডরের একটা কালো কলম থাকে, এটার দাম হচ্ছে 5 টাকা থেকে 10 টাকা। এই 5 টাকা থেকে 10 টাকার এই ম্যাটাডরের যে কলমটি আছে, এটি, ক্যান উই লার্ন হাউ টু মেজার দ্য ল্যান্ড প্রপার্টি ইন দিস কোর্স। এখানে আমরা আমিনশিপের পুরা আমিনশিপের পুরা জিনিসটা শেখাবো না, তবে জমির যে কিছু মাপজোকের বিষয় আছে এগুলি আমরা শিখাবো, কত স্কোয়ার ফিটে কত ইয়ে হয়, আনা কড়া গন্ডার যে হিসাবগুলি আছে, ওভারঅল শিখাবো আপনাকে আমরা। এই কোর্সটা হচ্ছে গিয়ে ল্যান্ডের পুরা একটা ইয়ে থাকবে, আপনি মেজারমেন্টটা কিভাবে হয় জমির সেটা আপনি বুঝতে পারবেন। কিন্তু আমি নিজে আমিনশিপ কোর্স করেছি, আমিনশিপ কোর্স আবার 3 মাসের। আমরা ফারায়েজ শিখাবো, কারণ ফারায়েজের যদি আবার কোর্স করাই তাহলে ফারায়েজটা আরো মনে করেন যে 3 মাস কোর্স করা সম্ভব। এখন আমরা আমাদের এই কোর্সে আসলে মূলত প্রতিটা জিনিসের আপনাদেরকে ডেফিনেশন শিখাবো, কিভাবে হয়, যতটুকু আপাতত একটা বিগিনারের জানা দরকার সেটা শিখাবো। কিন্তু যদি আমরা প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা করে শিখাতে যাই তাহলে তো দলিলের উপর একটা ট্রেনিং করানো লাগে, পর্চার উপর, এই টোটাল অ্যাকোমোডেট করে আপনাদেরকে সবই শেখানো হবে। কিভাবে জমি মাপা জোকা হয়, আপনার প্যান্টোগ্রাফ কিভাবে হয়, প্যান্টোগ্রাফ দেখতে কেমন হয়, সবই শিখাবো। কিন্তু একেবারে প্রত্যেকটা জিনিস যে এখন আপনাকে স্কেল ধরে কিভাবে মাপতে হবে এই ডিটেইলে যাব না, মাপলে কত স্কোয়ার ফিটে কত স্কোয়ার ফিটে কি হয়, কিভাবে আপনি জমিটা মাপবেন, এর কিছু গাইডলাইন থাকবে। সব জিনিসটাই এখানে অ্যাকোমোডেট করে। হ্যাঁ, কিন্তু হাউ টু মেজার দ্য ল্যান্ড, এটা আমি বলবো ইয়েস, আপনি এটা জানতে পারবেন, কিন্তু দিস ইজ নট অ্যান আমিনশিপ কোর্স। কিন্তু আমিন কিভাবে কাজ করে, আমিনশিপটা কিভাবে হয়, কিভাবে জমি মাপে, এটার সবকিছুরই একটা আইডিয়া, আপনি সব জিনিসেরই একটা ডিটেইল আইডিয়া আমাদের কোর্সে পেয়ে যাবেন, কিন্তু কমপ্লিট কোর্স আপনি পাবেন না। এটা কি রেকর্ড হবে? হ্যাঁ, এটা অবশ্যই রেকর্ড হবে, সার্টিফিকেট দেওয়া হবে। এই কোর্সটা মূলত আসলে আমাদের 8টা ক্লাস, 8 ঘন্টা হওয়ার কথা, একটু সময় আমাদের বেশি লাগে, যেহেতু এটা ডিটেইল কোর্স। এক এক ঘন্টার জায়গায় 1.5 ঘন্টা 2 ঘন্টাও লেগে যায়, বাট আই ডোন্ট মাইন্ড। যত সময় লাগুক না কেন, আমার প্রশ্ন উত্তর আপনাদের আহ, 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 মানে ডিটেইলে বোঝানোর জন্য যেগুলি করার দরকার শেষ করে আমরা কোর্স করব। আমরা যখন কোর্স শেষ করব আমরা আপনাদেরকে জিজ্ঞাসা করব, আমি জিজ্ঞাসা করব যে ভাই আপনার আর কোনো কিছু জানার আছে কিনা, কোনো কিছু বোঝার আছে কিনা। যদি আপনি স্যাটিসফাইড না হন, আপনাকে বুঝিয়ে স্যাটিসফাইড করে আমরা কোর্স শেষ করব। দিস ইজ আওয়ার মটো, দ্যাটস হাউ উই ডু। এখন এইখানে আপনি যখন কোর্সটা করবেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে এই অল্প কোর্সের মধ্যে কত ডিটেইল বিষয় ঢুকিয়ে নিয়ে আসা হয়েছে।
আম, আহ, মানে সব জিনিস, এই যে আমিন শিপ বলেন, ফারাইজ বলেন, জমি জমার ইতিহাস বলেন, সবকিছুই থাকবে এখানে। একটা ওভারভিউ আজকের ইয়ে করলেও আপনারা বুঝে যাবেন। তো যাই হোক, আমরা আগাই, আমাদের ক্লাস যেহেতু লম্বা আছে, তো সেহেতু আমরা আগাই, আপনারা আস্তে আস্তে আরো ইয়ে পাবেন। বিনিময় সূত্রের পরে বিনিময় যেটা বললাম, সরি, যেটা বলছিলাম, যে ধরেন আমার একটা ম্যাটাডোরের কলম আছে যেটার দাম 10 টাকা, কালো কলম। তো আমি একটি সবুজ কলম কিনতে চাই বা নিতে চাই, আমার কাছে টাকা নাই। এখন যে ব্যক্তির কাছে সবুজ কলম আছে তার কাছ থেকে আমি একটা সবুজ, তো যদি কারো কাছে ম্যাটাডোরের 10 টাকার সবুজ কলম থাকে, তাহলে আমি তাকে বললাম যে ভাই, তোমার সবুজ কলমটা আমারে দাও, আমার কালো কলমটা তুমি নাও, তোমার দরকার আছে কিনা। তারও দেখা যাবে যে একটা কালো কলমের দরকার, সবুজ কলম তার কোনো কাজ নাই, সে এটা গিফট পেয়েছে। তো সে বললো ঠিক আছে ভাই, তুমি এই সবুজ কলমটা তুমি নাও, কালো কলমটা আমাকে দাও। দিস ইজ এক্সচেঞ্জ। এখন যদি এমন হয় যে আমি মেটাডোরের 10 টাকা দামের একটা কলম আমার কাছে আছে, কিন্তু আরেকজনের কাছে আছে রেড লিফের 50 টাকা দামের একটি সবুজ কলম, তো আমার মেটাডোরের 10 টাকা দামের কলম তাকে দিলাম, তার থেকে রেড লিফের 50 টাকা দামের কলমটা আমি নিলাম, তাহলে কি সঠিক বা আইন উপায় এক্সচেঞ্জ হলো? হয়নি। আইন উপায়ে বা সঠিক এক্সচেঞ্জ হতে হলে তাহলে কি করতে হবে? যেহেতু তার কলমের দাম 50 টাকা, আমার 10 টাকা, তাহলে আমি 10 টাকার কলমটা তাকে দিব, আরো সাথে তাকে 40 টাকা দিব, দিয়ে ওই কলমটা আমি নিব। তো এক্সচেঞ্জও সেই রকম, যে দুইটা প্রপার্টি এক্সচেঞ্জ হলে প্রপার্টি দুইটার দাম কিন্তু, ভ্যালু কিন্তু সেম হতে হবে। যদি সেম না হয়, যার ভ্যালু কম সে, যে যার জমির ভ্যালু বেশি, যত টাকা বেশি ওই টাকা আবার দিয়ে দিয়েছে, ওই দলিলে উল্লেখ থাকতে হবে। এটা আইনে আছে, আমরা আপনাদেরকে ডিটেইলে দেখাবো ইনশাল্লাহ। আচ্ছা, স্টপ কপি সেন্ড গ্রুপ, সরি বুঝিনি, স্টপ কপি সেন্ড গ্রুপ, এটা বুঝিনি। প্লিজ স্যার, লেকচার শেষ হলে কোশ্চেন করেন, কোশ্চেন করেন। আচ্ছা, আমাদের যখন লেকচার শেষ হবে আপনাদের কোশ্চেন নিব। আমার ইচ্ছা আছে, দেখি কিভাবে আপনাদেরকে একটা এমসিকিউ এর ব্যবস্থা করা যায় কিনা, আপনাদের দিলে তাহলে আপনারাও সেখানে উত্তর দিবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কতটা বুঝতে পারছেন। এটা আমি ট্রাই করব, দেখি কিভাবে দেওয়া যায় ইনশাল্লাহ। আমাদের কোর্স আজকে তো কিন্তু আমাদের মূল ক্লাস না, আজকে জাস্ট এটা একটা সেমিনার। আমাদের মূল ক্লাস নেক্সট, মনে হয় নেক্সট উইক থেকে হবে, আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ক্লাসের টাইমটা। এরপরে আছে আপনার উইল, ওসিয়তনামা। উইলের মাধ্যমে, ওসিয়তের মাধ্যমে সম্পত্তি ট্রান্সফার করা যায়, এটা ডিটেইল বিষয়। সেটা হচ্ছে, উইল আর ওসিয়ত হলো একটা ব্যক্তি তার জীবন দশায় তার যে সম্পত্তি তার 3 ভাগের 1 ভাগ উইল করে যেতে পারে। কেন উইল করে, কি উইল করে, এটা আরো ডিটেলে আলাপের বিষয়, ওইদিকে আর যাচ্ছি না। 3 ভাগের 1 ভাগ উইল করতে পারে, আর বাকি পুরাটা উইল করতে হলে এই উইলটা আপনার বাকি যারা সম্ভাব্য ওয়ারিশ আছে সবার পারমিশন লাগে, 3 ভাগের 1 ভাগের বেশি বা পুরাটা। তো পারমিশন লাগে। আর একটা হচ্ছে, এই উইল দলিলটা কার্যকর করতে হলে আবার প্রবেট সার্টিফিকেট লাগে। এটা কোন আইনে আছে আমরা দেখিয়ে দেবো ইনশাল্লাহ। আর উত্তরাধিকার সূত্রে পায়, বাই দ্য ওয়ে অফ ইনহেরিটেন্স, হেরিডিটারি পায়। ও আর একটা আদালতের রায় সূত্রে, এটা বোধহয় বলতে ভুলে গিয়েছি। আদালতের রায় সূত্রে হচ্ছে গিয়ে, ধরেন আপনি কারোর সাথে বায়না করলেন, কিন্তু সে আপনাকে জমি রেজিস্ট্রি করে দিচ্ছে না, তখন আপনি আদালতে মামলা করলেন, মামলা করলে আদালত তার হয়ে আপনাকে দলিল রেজিস্ট্রি করে দিতে পারে। অথবা অর্থঋণ আদালত আইনে আমরা যখন মামলা করি, তখন 33-এর 7 ধারায় আদালত জমির মালিকানা ব্যাংককে দিয়ে দেয়। এরকম আদালতের যে কোনো রায় সূত্রে যদি সম্পত্তিটা ট্রান্সফার হয়ে থাকে, তাহলে এটাকে আমরা আদালতের রায় সূত্রে মালিকানা হস্তান্তর বলবো। আর উত্তরাধিকারী সূত্রে হচ্ছে, বাবার থেকে, দাদার থেকে বাবা মালিক হয়, বাবার থেকে ছেলে মালিক হয়, এক্ষেত্রে উত্তরাধিকারী সূত্রে সম্পত্তির মালিকানা ট্রান্সফার হয়। আরো কিছু সম্পত্তি আমরা জানবো, অ্যালুভিয়ান, ডিলুভিয়ান, শিকস্তি, পায়স্তি। এটা আসলে মূলত নদীর পাড়ে যারা বাস করেন তারা বুঝবেন। নদীর, আমরা একটা গান শুনেছি, নদীর কুল ভাঙ্গে, কুল গড়ে, এই তো নদীর খেলা। নদীর একটা কুল যখন জাগে তখন আরেকটা কুল ভেঙে যায়, তেমনি ভাবে একটা জায়গায় যখন একটা কুল ভাঙে আরেকটা জায়গায় জেগে যায়। তো যখন একটা ভেঙে যায়, তখন এটা নদীতে ডিলুভিয়ান ইয়ে হয়ে যায়, নদীর গর্ভে বিলীন হয়ে যায়। তো এটা তখন যদি 30 বছরের মধ্যে জেগে ওঠে, তখন আপনার একটা মালিকানা পাওয়ার সুযোগ আছে। এটার বিস্তারিত আমরা আমাদের ট্রেনিং এ রেখেছি, দেখাবো। আবার যদি 30 বছরের মধ্যে
না জাগে, তাহলে এটা গভর্নমেন্টের অনুকূলে ন্যস্ত হয়ে যায়, তখন গভর্নমেন্ট ডিসাইড করবে কি করা যায় না করা যায় এটার উপরে। যখন ভেঙে যাবে তখন আপনারটা যাচ্ছে, 30 বছর পরে গিয়ে যদি জাগে তখন আপনার যে মালিকানা পাবেন এটার গ্যারান্টি নাই। তার মধ্যে যদি জাগে তখন একটা মালিকানা পাওয়ার গ্যারান্টি আছে। লিজ ল্যান্ড বলেছি, নবাবি এস্টেট, নবাবদের কিছু নিজস্ব প্রপার্টি থাকে, এটাকে আসলে নবাবি এস্টেট বলে। যারা নবাব ছিল, যারা নবাব কিন্তু মানুষকে চাষাবাদ করার জন্য জমি দিত, তারা চাষাবাদ করতো, নবাবকে খাজনা দিত, দ্যাটস ডিফারেন্ট। কিন্তু আরেকটা নবাবী স্টেট হলো নবাবদের নিজস্ব ঘর বাড়ি আছে না, তাদের কিছু জমি আছে, তাদের কিছু ফুল বাগান আছে, তাদের আহ ঘোড়াশাল আছে, অনেক নবাবদের আরো অনেক জায়গা লাগে, এই জায়গাটাকে আসলে নবাবী স্টেট বলা হয়। আর ভাওয়াল স্টেট, ভাওয়াল রাজারও এরকম ইয়ে ছিল, ভাওয়াল রাজার গল্প শোনাবো আপনাদের আমাদের ট্রেনিং এ। তো ডাক্তার আশুতোষের গল্প শোনাবো। তা ভাওয়াল এস্টেটের যে জমি আছে এটা গাজীপুরের দিকে আছে। এটা বেটিং করার সময় খুব কেয়ারফুল থাকবেন। গাজীপুরে জমিতে দেখবেন যে সিএস এবং এস এ খতিয়ান ছেড়া আর এস খতিয়ান আছে। তো আর এস খতিয়ান দিয়ে আপনাদেরকে শুধু ভেটিং করতে বলবে। তো এখানে ইউ হ্যাভ টু বি কেয়ারফুল, কোথায় যাবেন কিভাবে এটা ইয়ে হবে ওটা সব বলে দিব। ভাওয়ালের স্টেটের আলাদা অ্যাডমিনিস্ট্রেশন অফিস আছে, কোথায় আছে সব বিস্তারিত বলবো, ওখানে গিয়ে খোঁজ নিবেন আসলে এটা ভাওয়াল স্টেটের মধ্যে আছে কিনা। অথবা এর আগে দলিল পত্র দিয়েও আপনাদের বোঝার সুযোগ আছে যে আসলে মালিকানাটা অ্যাবসলিউট নাকি হচ্ছে যে ভাওয়ালের স্টেটের মধ্যে থাকার সম্ভাবনা আছে। গাজীপুরে যারা কাজ করেন তাদেরকে এই জিনিসটা খুব ভালো করে জানতে হবে ভেটিং করার আগে। খালি পর্চায় নাম থাকলেই মালিকানা হয় না, দলিল দস্তাবেজ থাকলেই মালিকানা হয় না। অনেক কিছুতেই আপনার মালিকানা ত্রুটিপূর্ণ হতে পারে। এই বিস্তারিত এগুলি আমরা জানাবো। ট্রাস্ট প্রপার্টি, এটা একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস। ট্রাস্টের যে সম্পত্তিটা আছে এটা কিভাবে হ্যান্ডেল হবে। ট্রাস্ট বলতে কি বোঝায়? ট্রাস্ট বলতে বোঝায় আমি, আপনি আর একজন বেনিফিশিয়ারি। ধরেন আমি আপনাকে ভালোবাসি বা স্নেহ করি, বা আমার আরো খুলে বলে আমার একটা ছোট ভাই আছে, আমরা দুই ভাই। তো ধরেন আল্লাহ না করুক আমি যদি কোনো বিদেশে মানে মারা যাওয়ার আশঙ্কা করি অথবা বিদেশে চলে যাই, হ্যাঁ, ধরেন আমি কানাডা চলে গেলাম লেখাপড়া করার জন্য বা ওখানে পার্মানেন্টলি থাকার জন্য, আমার মেয়েটা বাংলাদেশে থাকলো। তো তখন আমার ধরেন একটা সম্পত্তি থাকলো, আমি ওকে বললাম যে আমি আই ট্রাস্ট ইউ, তো তোমাকে আমি এই সম্পত্তিটা দিয়ে যাচ্ছি, তুমি অ্যাজ এ ট্রাস্টি এই সম্পত্তিটা দেখাশোনা করবে। আর এই সম্পত্তিটা থেকে যে ইনকাম আসে এটা দিয়ে আমার ফ্যামিলির এক্সপেন্স তুমি তাদেরকে মাস গেলে তোমার ভাবির হাতে এই টাকাগুলি দিয়ে আসবা। তো তারা ফ্যামিলি চালাবে। তো সেইভাবে যেহেতু আমার সহোদর ভাই, সে এইভাবে করে টাকা দিল, ট্রাস্ট ইয়ে হল। এখন যদি আমি এটা তাকে পারমিশন দেই যে যদি তোমার ভাতিজির লেখাপড়ার জন্য বা ইয়ের জন্য এটা বিক্রি করার প্রয়োজন হয়, তাহলে তুমি এটা বিক্রি করতে পারো। এই ধরনের যদি কোনো পারমিশন দিয়ে থাকি তাহলে সে বিক্রিও করতে পারবে। ওভারঅল ওই ট্রাস্ট দলিলটাই হচ্ছে আসলে এই ট্রাস্টের বিষয়ে একটা সংবিধান। আনটিল অ্যান্ড আনলেস এটা বাংলাদেশের কোনো ধরনের কোনো আইনের সাথে সাংঘর্ষিক হচ্ছে, সংঘর্ষপূর্ণ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই দলিলটা বৈধ। এটাতে যা বলা আছে তাই করা যাবে, এর বাইরে কিছু করা যাবে না। সবগুলি টপিক স্ক্রিনশট দিলে ভালো হয় প্লিজ, পরে দিলেও হবে। স্ক্রিনশট লাগবে না, আমরা আমরা টপিকগুলি যারা আমাদের কোর্সে অ্যাটেন্ড করবে তাদেরকে আমরা পিডিএফ কপি দিয়ে দেব। আপনি এটা থেকে প্রিন্ট করে একটা নিজের কাছে রেখে দিতে পারবেন। সবাইকে আমরা পিডিএফ প্রোভাইড করবো যারা আমাদের ট্রেনিং করবে, স্ক্রিনশট লাগবে না, স্ক্রিনশট তো আপনার 2 দিন পর হারিয়ে যাবে। আমরা পিডিএফ কপি দিয়ে দিব, আপনি এক জায়গায় ওই কপিগুলি সব সেভ করে রাখতে পারবেন অথবা প্রিন্ট করে পড়তে পারবেন। সব আমরা প্রোভাইড করব ইনশাল্লাহ। এরপরে কিছু আইন আছে, এখানে কয়েকটা আইনের কথা বলেছে, অসংখ্য আইন আছে জমি জমা রিলেটেড। জাস্ট একটু ধারণা দেওয়ার জন্য যে কিছু কিছু আইন এখানে কাজ করে: ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট, স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট, পাওয়ার অফ অ্যাটর্নি, ওয়াকফ সম্পত্তি বিধান, এগুলি আরো অনেক আইন আছে, আপনার রেজিস্ট্রেশন অ্যাক্ট, তারপরে আপনার মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স, আর অনেক অনেক আইন আছে যে আইনগুলি আমাদের মূল কোর্সে আলাপ করা হবে। এই দেখেন আপনাদের একটু দেখাই যে কি পরিমাণ আইন আপনাদের জন্য রেডি করা আছে, না দেখলে আপনারা বুঝবেন না। এখানে যদি দেখাই আমাদের মূল কোর্স যেটা আছে,
এটাতে দেখেন, এটাও আপডেট না। এটা হলো এটা ফার্স্ট ক্লাস, এটা আমাদের আপডেট না। এখানে অসংখ্য আইন আছে। আইনের এই যে আইনের ধারাগুলি আছে, প্রচুর আইনের ধারা। এখানে অসংখ্য অসংখ্য ধারা। এই যে মুভেবল প্রপার্টি কি আইনগুলি দেখেন, অসংখ্য আইন আছে এখানে। যে আইনগুলি আপনার লাগবে, জানতে হবে আপনার রেগুলার কাজ করার জন্য, এখানে আমরা ডিটেইলে দলিল দস্তাবেজ কেমন দেখা যায় এগুলি সব দেখাবো। ওটাও ডিটেইলে আছে। আমরা আজকে তো জাস্ট একটু আমরা আপনাদেরকে ওভারভিউ দিচ্ছি আইন সম্পর্কে, কিন্তু এই আইনগুলি এই যে আমাদের আইনের যে ইয়ে আছে, এখানে কিন্তু আমরা কয়েকটা জিনিস বলেছি যে মুভেবল প্রপার্টি কেমন হয়। এই যে ল্যান্ড এবং বিল্ডিং মুভেবল প্রপার্টি হবে, গাছপালা হবে না। এটা কোথায় বলেছে? এখানে দেখেন এই আইনের মধ্যে আছে এক্সেপশন অন মুভেবল প্রপার্টি, ইমুভেবল প্রপার্টি। এখানে বলা আছে স্ট্যান্ডিং টিম্বার, গ্রোয়িং ক্রপস, গ্রাস, ফ্রুটস আপন অ্যান্ড জুস ইন ট্রিজ, whether in existence or to grow in future। এই গাছপালা, ঘাসপালা, ঘাস টাস এইগুলা আসলে ইয়ের মধ্যে পড়বে না, মুভেবলের ডেফিনেশনে পড়বে না, ইমুভেবলের ডেফিনেশনে পড়বে না। এগুলি মুভেবল প্রপার্টি। মেশিনারি এমবেডেড ইন অর অ্যাটাচড টু দ্য আর্থ, মেশিনারি যদি অ্যাটাচ করাও থাকে, এটাও ইয়ে হবে না, ইমুভেবল আসলে হবে না, এটা মুভেবল প্রপার্টি হিসেবে কাউন্ট হবে। তারপরে আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে মর্টগেজ। যারা ব্যাংকের প্যানেল লয়ার হতে চান, ব্যাংক বা ব্যাংকে কাজ করেন, অপারেশনস ডিপার্টমেন্টে আছেন, বিজনেসে আছেন, যে কোনো জায়গাতে আছেন, অথবা বিভিন্ন কোম্পানি থেকে হচ্ছে যারা জব করেন, ব্যাংক থেকে লোন নেন, তাদেরকেও জানতে হবে। বন্ধক যারা দেন, ব্যাংক থেকে যে পার্সোনাল লোন নেন, সরি আপনার ফ্ল্যাটের লোন নেন, অনেক লোন নেন আপনারা, বন্ধক দেন, বা যারা প্র্যাকটিসিং লয়ার, সবারকেই মোটামুটি এটা সম্পর্কে জানা উচিত। তো যেহেতু আমাদের এটা কমপ্লিট কোর্স, সেহেতু আমরা মোটামুটি ল্যান্ড রিলেটেড যা কিছু আছে আমরা একটু কাভার করার চেষ্টা করেছি। ক্লাস 2 ঘন্টা হলে ভালো হয়। আমাদের ক্লাস যতক্ষণ সময় লাগবে ভাইয়া, ততক্ষণই আমরা ক্লাস করাবো। ক্লাস পুরা ক্লাসটাই আমরা শেষ করব, যেহেতু আমরা দীর্ঘদিন ধরে করাচ্ছি। আপনি দেখবেন যে আল্লাহ রহমতে সমস্যা হবে না। আপনারা আহ, পুরা ক্লাসটাই, পুরা জিনিসটাই, মানে কোনো কিছু বাদ রেখে আমরা কোর্স শেষ করব না। আমরা মানে করে করে আমাদের এই ট্রেনিং করাতে করাতে অভ্যাস হয়ে গেছে আমাদের। কোর্সের কোনো কিছু ইনশাল্লাহ বাদ যাবে না। আপনাদেরকে স্যাটিসফাই করার পরেই আপনাদের সাথে আমরা বিদায় নেব ইনশাল্লাহ। এতটুকু আপনাদের বলতে পারি। মুভেবল ইমুভেবল প্রপার্টি আসলে ব্যাংকে জামানত যে রাখা হয়, হ্যাঁ, ধরেন আপনি ব্যাংক থেকে লোন নিবেন। লোন নিলে লোনের সিকিউরিটি হিসেবে কিছু কিছু জিনিস রাখা হয়, সেইটাকে আমরা বন্ধকি বলি। এই বন্ধকটা আবার 3টা ফরম্যাটে হয়। সেটা হচ্ছে মর্টগেজ, হাইপোথিকেশন, প্লেজ বা লিয়েন। প্লেজ আর লিয়েন আলাদা আলাদা জিনিস, কিন্তু ঘটনা একই। এই জন্য প্লেজ লিয়েনকে একটার মধ্যেই রাখা হয়েছে। তো যেটা ইমুভেবল প্রপার্টি, দ্যাট মিনস ফ্ল্যাট, বিল্ডিং, ল্যান্ড, হ্যাঁ, এই জমি বা জমির উপরে যে স্থাপনাগুলি আছে, এটা আমরা মর্টগেজ দেই। আবার মর্টগেজ ছাড়াও দেই, হ্যাঁ, সেটা হচ্ছে আনরেজিস্টার্ড ইকুইটেবল মর্টগেজ বলি অনেকে, এটাও দেই। তো মূল মর্টগেজ হচ্ছে সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি করে যে বন্ধকিটা দেওয়া হয়, এটাকেই মর্টগেজ বলা হয়। আইনের ভাষায় মর্টগেজের ডেফিনেশনে বলা হচ্ছে মর্টগেজ ইজ আ ট্রান্সফার অফ স্পেসিফিক রাইট অফ এনি প্রপার্টি। কোনো জমির কিছু অধিকার ব্যাংককে দিয়ে দেওয়া হয়। কি অধিকার দেওয়া হয়? আপনি যদি লোনের টাকা পরিশোধ না করেন, তাহলে ওই জমিটা ব্যাংক বিক্রি করে দিতে পারবে, অর্থ ঋণ আদালত আইন 12(3) অনুসারে। আর হচ্ছে আরেকটা মর্টগেজ করা হয় আনরেজিস্টার্ড মর্টগেজ, যেটা আমাদের ব্যাংকিং ভাষায় দুইটা বলি, এমডিটিডি, এমডিপিডি। কাছে খাতা থাকলে লিখে নিতে পারেন, বা ভিডিও যখন রেকর্ড পাবেন তখনও জানতে পারবেন। এমডিটিডি বলতে বোঝায় মেমোরেন্ডাম অফ ডিপোজিট অফ টাইটেল ডিড। আপনার একটি জমির কাগজ আছে, এই জমির কাগজটা আপনি ব্যাংকে জমা রাখলেন। ক্লাস রুটিন, সময়, তারিখ সব আমাদের ওই যে যে নাম্বার আছে, নাম্বার থেকে নিয়ে যাবেন। আর যারা এনরোলড হবেন তাদেরকে একটা গ্রুপে অ্যাড করা হবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে।
এই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আপনারা বিস্তারিত সবকিছু জানতে পারবেন, ওখান থেকে আমার কাছে ডাইরেক্ট প্রশ্ন করতে পারবেন, নিজেদের মধ্যে কথা বলতে পারবেন। আমরা ওখানে অনেক তথ্য আদান প্রদান করতে পারবো। আপনারা যখন ওখানে এনরোল করবেন আপনাদেরকে আমাদের ব্যাচ, এটা বোধহয় 91 ব্যাচ, 91 ব্যাচে আপনাদেরকে ওরা ইনক্লুড করে নিবে আমাদের অফিস থেকে। তখন আপনারা সব ধরনের ইনফরমেশন ওখানে পেয়ে যাবেন। টুডে ইজ দ্য ইন্ট্রোডাক্টরি অর orientation class, just an online or outline of the course. Let your teacher complete the online. হ্যাঁ, সুন্দর কথা বলেছেন। এটা যেহেতু ইন্ট্রোডাক্টরি ক্লাস, আর আপনাদের এই টাইপের যে প্রশ্নগুলি, ধরেন কয়টা ক্লাস হবে, কখন হবে, ইয়ে দিবেন কিনা, এটা দেওয়ার জন্য আমাদের আবার স্পেশালাইজড লোক রাখা আছে, নাম্বার দেওয়া আছে, তাদের সাথে কথা বলেই জেনে নিতে পারবেন। আমি আপনাদের কোর্স টিচার হিসেবে কোর্সের বিষয়ে, আইনের বিষয়ে যত ধরনের প্রশ্ন আছে আমাকে করবেন, কিন্তু ধরেন এই ভিডিও কখন পাবো, লেকচার শিট কখন পাবো, এই প্রশ্নের উত্তর দেওয়ার অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি আমি নই। ওকে, থ্যাংক ইউ। আমরা আগাই, আমাদের অনেক বাকি আছে। তো মর্টগেজ নিয়ে আলাপ করছিলাম। মর্টগেজ দুই ধরনের হয়, একটা হচ্ছে রেজিস্টার্ড মর্টগেজ হয়, একটা আনরেজিস্টার্ড মর্টগেজ হয়। মর্টগেজ কিন্তু 6 প্রকার। লয়াররা যারা আছেন তারা আবার আমাকে ভুল বুঝবেন না। স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড সরি ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882 এর আওতায় মর্টগেজ কিন্তু 6 ধরনের আছে, কিন্তু আমাদের দেশে প্র্যাকটিস নাই। মর্টগেজ আছে আপনার সিম্পল মর্টগেজ, ইংলিশ মর্টগেজ, ইকুইটেবল মর্টগেজ, ইউজার ফ্র্যাকচুয়ারি মর্টগেজ, মর্টগেজ বাই কন্ডিশনাল সেল, এরকম মর্টগেজ আছে, বাট ইট ইজ নট ওয়াইডলি প্র্যাকটিসড ইন আওয়ার কান্ট্রি অর ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। আমাদের এইখানে মর্টগেজ আসলে দুই ধরনের আমরা প্র্যাকটিস করি, একটা রেজিস্টার্ড মর্টগেজ, একটা আনরেজিস্টার্ড মর্টগেজ। রেজিস্টার্ড মর্টগেজ তো যেটা সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি হয়, এটা রেজিস্টার্ড মর্টগেজ। আর আনরেজিস্টার্ড মর্টগেজ হচ্ছে যেটা ইকুইটেবল মর্টগেজ, বা যেটা আমরা বললাম এমডিটিডি, এমডিপিডি। তো তাইলে এমডিপিডি, এমডি এমডিটিডি বা এমডিপিডি সেটা কি ধরনের? সেটা হচ্ছে গিয়ে মেমোরেন্ডাম অফ ডিপোজিট অফ টাইটেল ডিড। আপনার যে জমির দলিলটা আছে সেটা আপনি ব্যাংকে জমা রাখলেন, দিয়ে লোনের সাথে ট্যাগ করা থাকলো। আপনি যদি ডিফল্ট করেন তাহলে ওইটা মাধ্যমে সে অর্থ ঋণ আদালতে অ্যাটাচ করাবে, অ্যাটাচ করে বিক্রি করবে। কিন্তু মর্টগেজ থাকলে সুবিধা কি, সরাসরি 12(3) ধারায় নিলামে বিক্রি করতে পারে। আর যদি মর্টগেজ না থাকে তাহলে অর্থঋণ মামলায় দিতে, জারি মামলায় গিয়ে তারপরে ওটাকে ক্রোক করে তারপরে বিক্রি করতে হয়। আর এমডিটিডি বললাম, আর এমডিপিডি কি, মেমোরেন্ডাম অফ ডিপোজিট অফ পজেশন ডিড। পজেশন ডিড মানে হচ্ছে আপনার যদি কোনো দোকান থাকে, এই দোকানের যদি কোনো পজেশনের কাগজপত্র থাকে, এটা জমা রেখেও ব্যাংক থেকে লোন নেওয়া যায়। এটা অ্যাডিশনাল কমফোর্ট হিসেবে রাখে, নট এজ এ কোলেটারাল সিকিউরিটি। মানে কোলেটারাল মানে হচ্ছে যে মূল সিকিউরিটি আর কি, জমি যেটা, মর্টগেজ যেটা, এটারে আমরা কোলেটারাল বলি। আবার কনফিউজ হয়ে যাবেন না, কারণ যেহেতু ব্যাংকিং টার্ম সবাই বুঝেন না, না বুঝলে আমাকে জিজ্ঞাসা করবেন, বলবো। কিন্তু এই টার্মগুলি আমি কেন ব্যবহার করি, আপনি যখন একটা প্যানেল লয়ার হবেন, ব্যাংকে যাবেন, আপনাকে জিজ্ঞাসা করবে, ভাই হোয়াট ইজ, এটা কি কোলেটারাল হিসেবে নেওয়া যায়? আপনি তো হয় আকাশ থেকে পড়বেন, হ্যাঁ রে কি বলে আমারে, এই কোলেটারাল আবার কি জিনিস? আমি তো জানি যে মর্টগেজ বা সিকিউরিটি, হ্যাঁ চার্জ ক্রিয়েট করব। আপনি হায় রে, চার্জ আবার কেমনে ক্রিয়েট করব, চার্জ ক্রিয়েট আবার কোথা থেকে আসলো? এইগুলি কোম্পানি রিলেটেড টার্ম। মর্টগেজ রে বলবে, হ্যাঁ, ডম, DOM, ডিড অফ মর্টগেজ। এখন আপনার যদি বলে ডম পোয়া, এই দুইটা আমার করে দিতে হবে, আপনি তো আকাশ থেকে বলবেন ডম আবার কি, পোয়াও আবার কি। ডম মানে ডিড অফ মর্টগেজ, পোয়া মানে পাওয়ার অফ অ্যাটর্নি, POA, পাওয়ার অফ অ্যাটর্নি। এখন ব্যাংকাররা আবার এদের এগুলো বিভিন্ন নাম দিয়ে রেখেছে। তো এই কোর্সের মাধ্যমে আপনাদেরকে আমরা এই ধরনের ল্যান্ড রিলেটেড, ভূমি অফিস রিলেটেড, ব্যাংক রিলেটেড, কোম্পানি রিলেটেড যে টার্মস গুলি ব্যবহার করে সবগুলি আস্তে আস্তে আপনাদের সাথে পরিচিত করব। তো তাইলে আমরা জানলাম মর্টগেজ দুই ভাবে হয়, একটা রেজিস্টার্ড, একটা আনরেজিস্টার্ড। রেজিস্টার্ডটা হয় সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রির মাধ্যমে। এটাতে কাস্টমার ডিফল্ট করলে ব্যাংক সরাসরি অর্থ ঋণ আদালত আইন 2003-এর 12(3) ধারায় অকশনে সেল করে দেয়। আর এটাতে যদি আপনার এটা ইয়ে না হয়, আপনার যদি এমডিটিডি, এমডিপিডি করা হয়, যদি রেজিস্ট্রি মর্টগেজ না হয়, তাহলে এটা অর্থঋণ মামলায়, মূল মামলায় জিতে জারি মামলায় গিয়ে 33-1 থেকে 4-এর মধ্যে এটাকে ক্রোক করে তারপরে নিলামের মাধ্যমে বিক্রি করে, অথবা ব্যাংক মালিকানা পেয়ে যায়। আর হচ্ছে কি হাইপোথিকেশন প্লেস। হাইপোথিকেশন প্লেস হয় হচ্ছে মুভেবল প্রপার্টির ক্ষেত্রে, যেটা মুভ করা যায়, বিশেষ করে
দোকানের জিনিসপত্র, মেশিনারিজ, মেশিনারিজ গুলি নর্মালি হাইপোথিকেশন হয়। আর দোকানের জিনিসপত্রটা প্লেজ বা লিয়েন ফরম্যাটে হয়। প্লেজ আর লিয়েন কি জিনিস আমি আপনাদেরকে বুঝাই। যারা ফ্রিজের দোকান তো দেখেছেন, টিভির দোকান দেখেছেন, এরা ব্যাংক থেকে লোন নেয়। লোন নিলে দুই ভাবে হয়, ওর দোকানের যা মালপত্র আছে এইগুলি একটা দলিলের মাধ্যমে ব্যাংকের কাছে দায়বদ্ধ থাকে। ও মাল দোকানেই থাকবে, কিন্তু ওই মালগুলি ব্যাংকের কাছে দায়বদ্ধ, সে বিক্রি করে করে ব্যাংকের লোনের টাকা পরিশোধ করবে। যদি না পারে, না পরিশোধ করতে পারে, তাহলে ওই মালগুলি ব্যাংক ক্রোক করে নিবে, করে নিয়ে ব্যাংক অন্যত্র নিলামে বিক্রি করে দিবে। এটাকে বলা হয় হচ্ছে লিয়েন। লিয়েন মানে একটা দায় ক্রিয়েট হয়। কিন্তু প্লেসটা যেটা হয়, প্লেসটাতে ব্যাংক ওই গুডের উপরে সম্পূর্ণ কন্ট্রোল নিয়ে নেয়। ব্যাংক ওই প্রোডাক্টটাকে, ফ্রিজ হোক, আপনার টিভি হোক, এটা ব্যাংকের গোডাউনে থাকে। এটা ওয়াইল্ডলি প্র্যাকটিস করে বাংলাদেশে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, এরা প্র্যাকটিস করে। আর খুব একটা বাংলাদেশে এটা প্র্যাকটিস নাই, এটা ইসলামিক ধারার ব্যাংকগুলা এই ধরনের করে। তবে ব্যাংকে প্র্যাকটিস আছে, আপনাদের জানা উচিত। এখানে প্রোডাক্টগুলি ব্যাংকের একটা নির্ধারিত গোডাউনে থাকে, ওখান থেকে 10টা 15টা 20টা করে আপনাকে দেবে, ওটা বিক্রি করে ব্যাংকের টাকা পরিশোধ করলে ব্যাংক আবার 10টা প্রোডাক্ট আপনাকে দিবে। এভাবে করে করে ব্যাংকের কাছে, ব্যাংকের সম্পত্তি মানে সম্পত্তিটা ব্যাংকের কাছেই আহ, থাকে, দা- ব্যাংকের জিম্মায় থাকে। আর লিয়েনে সম্পত্তিগুলা বড়োয়ার বা যিনি লোন গ্রহণ করেন তার জিম্মায় থাকে। তো এইভাবেই আহ, সম্পত্তি ব্যাংকে মর্টগেজ রাখা হয়। আমরা পরের লেকচারে চলে যাই। এখানে ডেফিনেশন গুলি দেওয়া আছে, ডেফিনেশন গুলি আপনারা পড়ে নেবেন। আচ্ছা, আরেকটা আমি কাজ করেছি, কিন্তু আমাদের যে এইগুলি ইংলিশে আছে, আমাদের আবার যখন আমরা মূল কোর্সে যাব, এটাকে আবার গুগল থেকে ট্রান্সলেট করে একটু দিয়ে রেখেছি, যাতে আপনাদের জন্য একটু বুঝতে একটু সুবিধা হয়। শর্ট ডিসকাশন অন মুসলিম হিন্দু সাকসেশন। আমরা আমাদের সাকসেশনের ভিতরে দুইটা সাকসেশন রেখেছি, সেটা হলো মুসলিম সাকসেশন আর হিন্দু সাকসেশন। তো এটার উপরে বেশি আলাপ করব। খ্রিস্টান আর বৌদ্ধ সাকসেশন, এটার স্লাইড রেখেছি, কিন্তু ওইটার উপরে আলাপ করব না, যেহেতু এটা আমাদের খুব একটা আসে না। আমার লাইফে আমি একটাও পাই নাই, আপনারা পেতেও পারেন। যারা পাহাড়ি এলাকায় কাজ করবেন পাবেন, আছে, তাদের জন্য ম্যাটেরিয়াল পড়ে নেবেন। কিন্তু আমরা মূলত ডিটেইলে ডিসকাস করব মুসলিম হিন্দু সাকসেশনের উপরে। তো শর্টকাটে আজকে যেটুকু বলতে চাই, মুসলিমদের মধ্যে যে ওয়ারিশ আছে তারা তিন ধরনের: জাবির ফুরুজ, জাবিল আরহাম, আর হচ্ছে গিয়ে জাবির ফুরুজ আসাবা আর জাবিল আরহাম। জাবির ফুরুজ মানে যার উপরে এই সম্পত্তিটা ফরজ হয়েছে, যে অবশ্যই পাবে কোরআনে, এই এদেরকে বলা হয় জাবির ফুরুজ। আর আসাবা হচ্ছে জাবির ফুরুজদের দেওয়ার পরে অবশিষ্ট যে অংশটা থাকবে, এটা যারা পাবে তাদেরকে আসাবা বলে। আর জাবিল ফুরুজ আর আশাবা যদি না থাকে, তাহলে দূরবর্তী যে আত্মীয় আছে তাদের, তারা সম্পত্তি পাবে, তাদেরকে বলা হয় জাবিল আর হাম। তো এই তিন ধরনের আত্মীয় কোরআনে 6 জন আছেন: বাবা, মা, স্ত্রী, মানে স্বামী স্ত্রী, পুত্র কন্যা। এরা 6 জন, এদের অংশ কখনোই বাতিল হবে না, এরা সব সময় পাবে। আর বাকিদের অংশ বিভিন্ন কারণে বাড়বে কমবে। আমরা যখন আমাদের ডিটেল ডিসকাশনে যাব তখন দেখব যে কার অংশ কত, কার কে থাকলে কার বাড়ে, কে থাকলে কার কমে। এটা আমরা আমাদের প্রেজেন্টেশনে আমরা দেখব। তো এই ইয়ে যে অংশগুলি মূলত, ফারাইজটা কিভাবে ভাগ হয়, যখন একজন ব্যক্তি মারা যায়, মারা যাওয়ার পরে তার প্রথমে যে দায় দেনাগুলি থাকে এগুলা পরিশোধ করে। আপনারা দেখেছেন যে কেউ যদি মারা যায়, তখন তার মাইয়াতের লাশের পাশে তার সন্তান বা যে কেউ নিকটাত্মীয় গিয়ে বলে যে তার যদি কোনো দায় দেনা থাকে আপনারা বলেন, আমরা দিয়ে দিব। হ্যাঁ, তো দায় দেনা থাকলে আগে দায় দেনা পরিশোধ করতে হবে। পরিশোধ করার পরে তার যেই সম্পত্তিগুলি থাকবে, এই সম্পত্তি থেকে আপনার অবশিষ্ট যেই সম্পত্তিগুলি আছে, এই সম্পত্তিটা ওয়ারিশদের মধ্যে ভাগ হবে। ওয়ারিশদের মধ্যে যেমন স্বামীর যদি কোনো পুরুষ মারা যায়, তাহলে তার স্ত্রী থাকবে, সন্তান সন্ততি থাকলে স্ত্রী 8 ভাগের 1 ভাগ পাবে। যদি পুত্র কন্যা উভয় থাকে, তাহলে পুত্র কন্যা দুইজনে মিলে আশাবা হয়ে যাবে। যদি ভিডিও রেকর্ড, ইউ রিসিভ ভিডিও রেকর্ড রিকোয়েস্ট, আমরা তো একবার রেকর্ড দিলাম, আবার আসলো কেন? তো এইভাবে করে ইয়ে হয়। হিন্দু সাকসেশনে আবার মানে কে সাকসেসর হবে এটা ডিটারমাইন করা কঠিন, কিন্তু একবার আপনি সাকসেসর কয়জন এটা ডিটারমাইন করলে বের করা সোজা। তখন শুধুমাত্র আপনার
প্রত্যেকেরই একটা করে শেয়ার। মুসলমানদের যেমন কেউ 2/3 পায়, কেউ হাফ পায়, আবার ও পেলে এ কমে যায়, এ পেলে ওর বেড়ে যায়। আউল আছে, রদ আছে। হিন্দু সাকসেশনে আবার এরকম সিস্টেম নাই। হিন্দু সাকসেশনে যদি 5 জন ওয়ারিশ পাওয়া যায়, তাহলে 5 জনের একটা করে শেয়ার, 5 ভাগে ভাগ হয়ে যাবে, শেষ। এখানে আর কোনো ইয়ে নাই। এখন এখানে একটা সুবিধা বর্তমানে দেওয়া হয়েছে হিন্দু উইডো রাইট প্রোটেকশন অ্যাক্টে। সেখানে বলা আছে যে 4 ধারায়, যে 3 ধারায়, সরি, হিন্দু মহিলারা তারা তারা কিন্তু তার স্বামীর যে সম্পত্তি সেখান থেকে জীবন সত্ত্বে একটা ভোগ দখল করতে পারবে। নর্মালি বেচা বিক্রি করতে পারবে না উইদাউট প্রায়ার পারমিশন ফ্রম দ্য কোর্ট। হিন্দু মেয়েরা ওয়ারিশ হবে না বিয়ের পরে। বিয়ের আগে যদি হয় তাহলে সেও যতদিন বিয়ে না হয় ততদিন একটা শেয়ার পাবে। আর যদি বিয়ে হয়ে যায়, বিয়ে হলে সে চিরতরে বিদায়, সে আর কোনো জমি জমাতে কোনো অংশ পাবে না। এটা বাংলাদেশি সিস্টেম। এখন ইন্ডিয়ান সিস্টেমটা একটু আলাদা, ওইটা আপনারা ওইদিকে যাবেনও না, কনফিউজড হবেন না। এইটা হলো যে মোটামুটি সাকসেশনের শর্ট ডিসকাশন আর কি। এটার উপর আমরা ডিটেইলে তখন আলাপ করব, দেখাবো, প্রেজেন্টেশন আছে। এখানে আমরা জাস্ট একটু আপনাদেরকে নলেজ দিলাম। দলিল আসলে কি কি ধরনের দলিল আছে? অনেক ধরনের দলিল আছে। তো দলিলের আমরা ক্যাটাগরি করেছি আর কি, বিভিন্ন ধরনের: টাইটেল ডিড, বায়া ডিড, অরিজিনাল কপি, সার্টিফাইড কপি। এই 4 ক্যাটাগরির দলিল পাওয়া যায়। একটা টাইটেল ডিড, বায়া ডিড। ডেফিনেশন কি আমরা দিয়েছি? না। দিয়েছি মনে হয়, না দেইনি। আচ্ছা, আসলে টাইটেল ডিড বলতে কি বোঝায়? বর্তমান মালিকের যে দলিলটা আছে, বর্তমানে জমির যিনি মালিক, ওনার যে মালিকানা দলিল, ওটাকে টাইটেল ডিড বলা হয়। টাইটেল ডিড বর্তমান যিনি নামজারি করেছেন, যিনি খাজনা দিয়েছেন, যে যিনি জমির মালিক আছেন, উনি হচ্ছে, ওনার যে মালিকানার দলিলটা, এটা টাইটেল ডিড। এই টাইটেল ডিডটা সেল হতে পারে, গিফট হতে পারে, এক্সচেঞ্জ হতে পারে, যে কোনো ভাবে তার টাইটেলটা ক্রিয়েট হয়েছে, মালিকানাটা ক্রিয়েট হয়েছে যে দলিলের মাধ্যমে, এটাই মূলত আসলে টাইটেল ডিড। আর এই মালিকের আগেও আরো জমির মালিক ছিল না, তাদের কাছ থেকে তো উনি কিনেছেন। তো যারা এই মালিকের আগে যারা মালিক ছিলেন, তাদের যেই দলিলগুলি, ওইগুলাও আমরা বায়াডিট বলি। বায়া কেমন, ধরেন ঢাকা টু কক্সেস বাজার, বায়া হচ্ছে নারায়ণগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম। হ্যাঁ, এরা হচ্ছে বায়া। মাঝখান দিয়ে যে দলিলগুলি যায় বায়া হয়ে, এইটারে বায়া দলিল বলে। আর অরিজিনাল কপি আর সার্টিফাইড কপি। অরিজিনাল কপি হচ্ছে একটা দলিলের একটাই যখন রেজিস্ট্রেশনের সময় সবাই সই করে যেটা জমা দেওয়া হয়, রেজিস্ট্রেশনের পরে একটা নির্দিষ্ট টাইম পরে, 2 বছর বা 2.5 বছর পরে, যেই কপিটা ফেরত দেওয়া হয়, অরিজিনালটা একটাই থাকে, এটা অরিজিনাল ডিড। আর সার্টিফাইড কপি কি? ওই দলিলটা বালামের লেখা হয়ে যাওয়ার পরে আপনি যদি আবেদন করেন, আপনাকে সত্যায়িত একটা নকল, এটা হুবহু নকল, জাবেদা নকল, বিভিন্ন দলিল নামে বলে, এই 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 যে দলিলটা প্রদান করা হয়, একটা দলিলের একটা কপি বা নকল যেটা দেওয়া হয়, এটাকে সার্টিফাই করে, সার্টিফাইড বাই সাব রেজিস্টার। সাব রেজিস্টার ওটাকে সার্টিফাই করে দেন আর কি, এটা সার্টিফাইড কপি। তো এইভাবে আমরা ক্যাটাগরি করেছি। তো দলিলের মধ্যে অনেক রকমের দলিল আছে। সেল দলিল, সেল দলিল মানে মনে হয় বিক্রি দলিল, এটার নাম সাব কাবলা, সাব কবালা, কাবালা, এরকম বিভিন্ন নাম থাকে। সেল দলিল। লিজ দলিল মানে যেইটার মাধ্যমে ওই যে আপনার লিজ দেওয়া হয়, এই দলিলটাকে লিজ দলিল বলা হয়ে থাকে। তারপরে আছে ধরেন গিফট ডিড, দানপত্র। excuse me, যদি দানপত্র দলিল করা হয়, এটাকে গিফট ডিল বলে। হেবা, ডিক্লারেশন অফ হেবা, গিফট, হিন্দুদের মধ্যে যে দান হয় এটা। উইল ওয়াসিয়াত, এই উইল ওয়াসিয়াতের ক্ষেত্রে প্রবেট কিন্তু ম্যান্ডেটরি। বারবার আমরা লিখছি, এটা আইন দেখাবো, এটা না হলে কিন্তু বিশাল ভেজাল, এটা কেউ করে না। এই জন্যই মানে সচেতনতামূলক ভাবে এটাকে বারবার আমি দেখাই। ওয়াকফ ডিড, ওয়াকফ ডিড, এই ওয়াকফ অ্যাডমিনিস্ট্রেটর থাকে এখানে। কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে দান করলে যে দলিলটা হয়, ওয়াকফ ডিড বলে। এরপরে আরো এক্সচেঞ্জ ডিড আছে, পাওয়ার অফ অ্যাটর্নি ডিড আছে। মানে এটা হলো যে পাওয়ার অফ অ্যাটর্নি বলতে আম মোক্তারনামা দলিল বাংলায় বলে। কাউকে যদি আপনি জমি বেচা বিক্রি কোনো কাজের জন্য দেন, কনস্ট্রাকশনের জন্য দেন, যে দলিলটা করা হয় পাওয়ার অফ অ্যাটর্নি ডিল। আর এক্সচেঞ্জ তো বলেছি, এওয়াজ বদল। পার্টিশন ডিল, নিজেদের মধ্যে যে বাটোয়ারা হয়, ভাগ বাটোয়ারা যে হয়, এই যে দলিলটা থাকে, এটাকে বলে পার্টিশন ডিড। হ্যাঁ, এইগুলি নিয়ে কিন্তু আমাদের বিস্তারিত আলাপ হবে। ডিডের উপরে একটা পুরা ক্লাসই আছে, একটা ক্লাসই আছে পুরা ডিডের উপরে। হ্যাঁ, প্রত্যেকটা টপিকের উপরে আলাদা আলাদা করে ক্লাস আছে। ডিডের উপরে আছে, খতিয়ানের উপরে আছে। আর ফারাইজ টারাইজ এইগুলি 2-3টা জিনিস মিলে একটা আছে, তা নাহলে তো একটা একটা করে ক্লাস করতে গেলে তো আপনার
2-3 মাস লেগে যাবে কোর্স শেষ করতে। ওইটাও প্ল্যান আছে ইন ফিউচারে ডিটেইলে তখন ইয়ে করব। ওখানে আপনার খরচটাও বেশি পড়ে আসলে। একটা মানুষ ধরেন একটা কোর্স 10,000 টাকা দিয়ে কেউ করতে চাইবে, যে 3 মাস 6 মাস লাগবে 10,000 টাকা দিয়ে, খুব কম চাইবে, এরকম আছে দুই একজন বলে। নর্মালি মানুষ চায় যে অল্প টাকায় যেন আমি বেশি জিনিস শিখি। তো যার কারণে আমরা এটাকে একটা ন্যারো ডাউন করে, যেটা আপনার মানে সর্বোচ্চ আউটপুট পাওয়া যায় আপনার এই সিম্পল। এখানে এরা মনে হয় কত, এখন মনে হয় 50% ডিসকাউন্ট দিয়ে 2,000 টাকা রেখেছে, 4,000 মনে হয় রেগুলার কোর্স ফি। কিন্তু আমার যেটা বলা হলো যে ওরা বোধহয় একদিন বা 2 দিনের জন্য 2,000 টাকা করে কোর্স ফিটা রেখেছে। আপনারা ওদের সাথে যোগাযোগ করে অতি সত্বর এই টাকা দিয়ে ভর্তি হয়ে যাবেন। আর কোর্সের মানে একদিন 2 দিন আগে বোধহয় ওদের একটা টার্গেট আছে আর কি, এই জন্য ওরা ইয়েটা অফারটা দিয়ে রাখে। অফারটা যখন ওদের পূরণ হয়ে যায় টার্গেটটা, তখন ওরা আবার রেগুলার রেটে ফিস নেয়। তো সেক্ষেত্রে আপনাদের হচ্ছে তখন রেগুলার রেটেই ভর্তি হতে হবে। তো যারা ইন্টারেস্টেড আগে ভাগে ভর্তি হয়ে যাওয়াটাই ভালো। পার্টিশন ডিড নিজেদের মধ্যে বন্টন নাম হয়, পার্টিশন ডিড কেমন হয়, কি ধরনের ভাবে শিডিউল হয়, এগুলি আমাদের প্রেজেন্টেশনে আছে, দেখাবো আপনাদের। ডিড অফ এগ্রিমেন্ট, জয়েন্ট ভেঞ্চার, কন্ট্রাক্ট, এমওইউ, এইটা আসলে মূলত ডেভেলপাররা যে বিল্ডিংটা করে না, এই ডেভেলপারদের বিল্ডিং এ এই জিনিসগুলি থাকে। এইগুলি এই গত ইয়েতেও এই প্রেজেন্টেশনগুলি ছিল না, এই ইয়েতে ওই ডিডগুলি আমি কালেক্ট করেছি, আপনাদেরকে দেখাবো জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্ট কেমন হয়। হ্যাঁ, তারপরে এই যে কন্ট্রাক্ট, যে ভবন নির্মাণ চুক্তিপত্র বা এমওইউ যেটা হয় এটা কেমন হয়, এগুলি এইবারে দেখাবো আরো বিস্তারিত। তারপরে এছাড়াও অনেক রকমের দলিলই আছে। রেকটিফিকেশন দলিল আছে, মানে ভ্রম সংশোধন দলিল। কোনো দলিল লিখতে গিয়ে যদি টুকটাক ক্লারিক্যাল বা অ্যারিথমেটিক্যাল মিস্টেক হয়, মানে এটা ছোটখাটো যদি ভুল টুল হয়, দাগ নাম্বার ভুল হয়েছে, খতিয়ান নাম্বার ভুল হয়েছে, সেক্ষেত্রে রেকটিফাই করা যায়। কিন্তু জমির পরিমাণ যদি কম হয়ে যায় তাহলে রেকটিফাই করার সুযোগ থাকে না। তারপরে নো অবজেকশন ডিড, যদি এখানে না দাবি দলিল আছে, ধরেন 5 ভাইয়ের মধ্যে থেকে এক ভাইয়ের কাছ থেকে কিনছেন, বাকি 4 জনের কাছ থেকে না দাবি নিতে হয়, তারা যেন ভবিষ্যতে দাবি দেওয়া না করতে পারে, এরকম আরো অনেক রকমের দলিল আছে। বয়নামা দলিল আছে। হ্যাঁ, তারপরে আপনার হচ্ছে যেটারে বলে হচ্ছে গিয়ে আপনার সেল সার্টিফিকেট আর কি, এটা বয়নামা দলিল আছে। তারপরে আপনার এই ওয়াকফের মধ্যে দেখেছি নিরূপণ দলিল আছে, এরকম অনেক রকমের দলিলই আছে। ওভারঅল এই কয়টা রেখেছি, এই কয়টা আপনাদের রেগুলার কাজে লাগবে। এত বড় করিনি যে আপনি মানে এত বেশি খাবার আপনাকে যদি আমি খাওয়াই অত অল্প সময়ে আপনি বমি করে দিবেন। যতটা আপনার একটা ডেইলি চলার জন্য দরকার হয় এটা আমরা দিয়েছি এখানে। মানে হয়েছে কি, আপনি ধরেন যখন ড্রাইভিং কেউ শেখে, ড্রাইভিং টেস্ট দিতে যায়, তখন কি একবারেই সে একদম প্রো ড্রাইভার হয়ে যায় নাকি? মানে কোনো মতে যদি একটু এলের মধ্যে এনে গাড়িটা খাড়া করে দেওয়া যায়, তাহলে আপনি লাইসেন্সটা পেয়ে যাবেন। এইরকম প্রাথমিক পর্যায়ে থাকে, আস্তে আস্তে চালাতে চালাতে তো মানুষ এক্সপার্ট ড্রাইভার হয়। তো তেমনি এই কোর্সটা করলে আপনি ভেটিং করার জন্য যা যা জানা দরকার প্রাথমিকভাবে আপনি সেটা জেনে যাবেন, আর আপনার কাজের অভিজ্ঞতায় আপনি আরো অনেক জিনিস আস্তে আস্তে শিখবেন। কিন্তু এই জিনিসগুলি না জেনে যদি আপনি ভেটিং করতে যান তাহলে আপনি বিপদে পড়বেন ফর শিওর। কারণ আপনি সব সমস্যার সমাধান করতে পারবেন না, ফেক ডকুমেন্ট কিভাবে আইডেন্টিফাই করতে হয় জানতে পারবেন না। তো এই জিনিসগুলো আপনাকে ওভারঅল জানতে হবে। এটা একটা ডিড, একটা ফরম্যাট আপনাদেরকে দেখানোর জন্য রেখেছি। এরকম পুরাতন আমলে এরকম ডিড হতো, দেখেন 1,000 টাকার স্ট্যাম্প এখানে। আহ, এই যে এরা গ্রহীতা, গ্রহীতাগণের নাম, দাতা, এখানে দাতার সই, এখানে টাকা কত টাকা রেভিনিউ নিয়েছে, সাব রেজিস্ট্রারের সিগনেচার, থাম্ব ইমপ্রেশন। এটা নিয়ে আমরা ডিটেইল আলাপ করব, একটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে পুরাতন আমলের দলিলগুলি কেমন হয় একটা আপনাদেরকে একটু দেখালাম। ল্যান্ড সার্ভে নিয়ে আমরা আলাপ করব। এখন এক ভাই বলেছেন যে পুরা জরিপ ইয়েটা একেবারে আমিনশিপ কোর্স শিখাবেন কিনা। আমিনশিপের কোর্স তো আমাদের এটা না, কিন্তু আপনি যদি আমিনশিপ সম্পর্কে না জানেন, জমির খতিয়ান পর্চা এগুলি সম্পর্কে ডিটেইলে না জানেন, তাহলে কি আপনি ভেটিং করতে পারবেন? বা ধরেন ভেটিং করলেন, জমিটা সে যে বুঝে নিবে, তাহলে তো আপনি বুঝবেন না। এইগুলি কাজ করার জন্য আপনার যতটুকু জ্ঞান থাকা দরকার ততটুকুই আমরা আলাপ করব। তো ল্যান্ড সার্ভে নিয়ে আমরা খতিয়ান নিয়ে আলাপ করব। সেখানে আমাদের থাকছে খতিয়ানের কিছু কমন টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, সেটা আমরা জানবো। খতিয়ানের ভিতরে অনেক কথা থাকে, যেমন পরগনা থাকে,
পরগনা জমিদারের যে ব্যবস্থাপনার যে প্রশাসনিক ইউনিট বা যে ডিস্ট্রিক্টটা ছিল, আসলে জেলাটাকে ওই সময় পরগনা বলে। এখন আপনারা কলকাতায় দেখবেন দক্ষিণ 24 পরগনা, অমুক পরগনা তমুক পরগনা আছে, আমাদের এদিকে পরগনা নেই, আমাদের ডিস্ট্রিক্ট হয়ে গেছে তৌজি। এই পরগনায় একটা বই থাকতো, রেকর্ড বুক, যেটাকে আমরা বালাম বই বলি এখন, ভলিউম বুক। এরকম একটা রেকর্ড বুক থাকতো, এটার নাম ছিল তৌজি। আর মৌজা বলতে আসলে ভূমি রিলেটেড যে গ্রামটা, এটাকে মৌজা বলে। ভূমি রিলেটেড গ্রাম আবার কেমন, মানে ধরেন এক একটা মৌজা, একটা জেলা, একটা জমিকে বিভিন্ন জেলায় ভাগ করা হয়েছে, এই জেলাগুলাকে আবার বিভিন্ন মৌজায় ভাগ করা হয়েছে। তো এই মৌজা কোনো গ্রামের নামের সাথে মিলতেও পারে, আবার দুই গ্রাম মিলে একটা মৌজা হতে পারে, অথবা একই গ্রামে দুইটা মৌজা হতে পারে। মৌজার নাম আর গ্রামের নাম যে সবসময় 100% সেম হবে সেটা না, কিন্তু জমি জমার ক্ষেত্রে আসলে এই ভিলেজ বা গ্রামকেই মৌজা বলা হয়। তা আমি যদি সরাসরি বলি যে মৌজা মানে গ্রাম, তা আপনি গিয়ে দেখবেন যে একই গ্রামের মধ্যে দুইটা মৌজা, তখন আপনি বলবেন যে এটা একটা কেমন জিনিস শিখাইলেন, যে মৌজা মানে গ্রাম, তাহলে আমার এক গ্রামের মধ্যে দুইটা মৌজা কেন, অথবা দুইটা গ্রামই একই মৌজার মধ্যে কেন। এরকম থাকতে পারে। এটা জমির জন্য নির্ধারিত, বা জমির জন্য যে গ্রাম জমির ক্ষেত্রে তৈরি করা হয়েছে, এটাকে মৌজা বলে। মৌজা গ্রামের নামের সাথে মিলতেও পারে, আবার নাও মিলতে পারে। মৌজা ম্যাপ, এই মৌজার যে একটা ম্যাপ থাকে, এই মৌজা প্রত্যেকটা গ্রাম গ্রামের যে ছোট ছোট প্লট 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 করা থাকে, এইটারে মৌজা ম্যাপ বলে। মৌজা ম্যাপ আপনাদেরকে দেখাবো পুরাতন আমলের, বর্তমান আমলের, প্যান্টোগ্রাফ, এগুলি সব আমরা বিস্তারিত আপনাদের দেখাবো। জেল নাম্বার, জেএল নাম্বার মানে হচ্ছে জুরিসডিকশন লিস্ট, এটা কিন্তু খতিয়ানের মধ্যে থাকে, আপনাদেরকে জানতে হবে। জুরিসডিকশন লিস্ট বলতে প্রত্যেকটা মৌজার একটা নিউমেরিক্যাল নাম থাকে, আক্ষরিক নাম থাকে। আপনি যদি কোনো কোম্পানিতে জব করেন, তা আপনার কিন্তু একটা পিন নাম্বার থাকে, বা এটারে কি বলে, আপনার একটা ট্র্যাকিং একটা নাম্বার থাকে, যে আমার যেমন আমি যে কোম্পানিতে হেড অফ লিগাল হিসেবে আছি, আমার নাম্বার হচ্ছে 318, তাহলে 318 দিলে বোঝা যাবে এটা মিস্টার মেহেদি। তো আপনার প্রত্যেকের মোবাইলের একটা নাম্বার থাকে না, নোকিয়া হোক আর স্যামসাং হোক, এর ভিতরে তো একটা নাম্বার থাকে নর্মালি। তো এই যে নাম্বারটা, যাকে আইডেন্টিফাই করার জন্য, মৌজাকে আইডেন্টিফাই করার জন্য একটা নাম্বার থাকে, এটাকে বলা হয় জে এল নাম্বার। আর তফসিল কি, একটা জমির ডিটেইল বর্ণনা এই তফসিলের মধ্যে থাকে, জেলা, থানা, মৌজা, সাব রেজিস্ট্রি অফিস, হ্যাঁ, জেএল নাম্বার, খতিয়ান নাম্বার, দাগ নাম্বার, জমির পরিমাণ কতটুকু, সব ওই তফসিলের মধ্যে জমির উল্লেখ করা থাকে। এরপরে আরো কিছু জিনিস আপনারা জানেন, মাঠ পর্চা। একটা জমি পর্চা, যখন জমি যখন এই ভূমি যখন জরিপ হয়, তখন একটা খসড়া তসদিদকৃত বা বুজারত এরকম একটা পর্চা তৈরি করে মানুষকে দেওয়া হয়, খসড়া পর্চা। এটাকে বলা হয় আসলে মাঠ পর্চা বা খসড়া পর্চা। জোত, জোত নাম্বার, জোত বলতে আসলে এটা হোল্ডিং বোঝায় আর কি। হোল্ডিং বলতে আপনার, আমরা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার থাকে না, যেখানে টাকা জমা দেয়, এই জোত নাম্বারটা ওয়ান কাইন্ড অফ এরকম অ্যাকাউন্ট নাম্বার, যার আন্ডারে টাকাটা জমা হয়। আপনার নাম জারি করার পরে আপনার নামে এরকম একটা অ্যাকাউন্ট ওপেন হবে, যেখানে আপনি টাকাটা জমা দিবেন, ওই অ্যাকাউন্ট নাম্বারটাই আসলে মূলত জোত নাম্বার। দাখিলা, রেন্ট রিসিপ্ট, খাজনা দেওয়ার পরে এখন অনলাইনে বের হয়, আগে অফলাইনে খাজনা দেওয়া হতো, এটাকে রেন্ট রিসিপ্ট বা দাখিলা বলা হয়। নালিশি জমি, নালিশি জমি বলতে বোঝায় হচ্ছে আপনার আহ আহ, মানে সরি, নাল জমি। নাল জমি বলতে বোঝায় আপনার চাষি জমি, ধানি জমি। তো যে জমিটা আপনার হচ্ছে গিয়ে আহ, ধান হয় বা ফসল হয়, হ্যাঁ, পুকুর বা ডোবার থেকে একটু উঁচু, এটাকে নাল জমি বলে। আর চালা জমি, পুকুরের পাড়ে যে জমিটা থাকে একটু উঁচু সাইজের, যেখানে ক্ষেত খামার হয় টুকটাক, এটারে চালা বলে। কিন্তু নাল হচ্ছে ধানি জমিটারে, আর মূলত নাল। মৌরসি বলে, ও ওয়ারিশ সূত্রে যে অধিকারটা হয় এটাকে মৌরসি বলে। রায়ত, যিনি প্রজা চাষাবাদ করে, জমিদারের আন্ডারে যিনি চাষাবাদ করতেন, ওনার নাম হচ্ছে রায়ত। আর হিস্সা বলতে বোঝায় শেয়ার, খতিয়ানের মধ্যে একটা অংশ থাকে, বা ওয়ারিশ হলে তার একটা হিস্সা হয়, খতিয়ানের একটা হিস্সা হয়, এইগুলারে আসলে অংশ বা শেয়ার বলা হয়। এরপর হচ্ছে ভূমি জরিপ, ল্যান্ড সার্ভে। আসলে 15-20 বছর পর পর একটা করে জরিপ হয়, এই জরিপটাকেই বলা হচ্ছে ল্যান্ড সার্ভে। এইটা এর জমির সীমানাটা নতুন করে চিহ্নিতকরণ, দাগগুলি একটু ঠিক করা, দাগের ডিমার্কেশন চেঞ্জ হয়ে গেছে,
ওই অনুযায়ী মালিকানা চেঞ্জ হয়ে গেছে এগুলি রেকর্ড করা, নতুন রেকর্ড করার জন্য যে সার্ভেটা করা হয়, ল্যান্ড সার্ভে, এগুলি নিয়ে কিন্তু আমাদের বিস্তারিত আরো আলাপ আছে, কিভাবে পর্চাগুলি হয়, স্তরগুলি কি কি, দেখতে কেমন হয়, সেখানে কি কি হয়, আপনি আপত্তি কোথায় করবেন, ওজোর কোথায় করবেন, এগুলি ডিটেইলে আলাপ পরে করব। এটা তো আর একদিনে এত আলাপ সম্ভব না। খতিয়ান, খতিয়ান বলতে বোঝায় যে এই যে একটা জমির ভিতরে, একটা জমির একটা ডিটেইল একটা ম্যাপ বা একটা মানে চিত্র। হ্যাঁ, আপনি বলে না যে তোমার খতিয়ান আমি বের করতেছি, তার মানে আপনার বিষয়ে একটা বিস্তারিত, একটা জমির বিষয়ে একটা বিস্তারিত পরিচিতি। এখানে এটাকে খতিয়ান বলে। এখানে জমির মালিকের নাম থাকে, দাগ নাম্বার থাকে, এই দাগে কতটুকু জমি, এই জমির মধ্যে অত্র খতিয়ানে কতটুকু এসেছে, হ্যাঁ, এখানে আপনার হিস্সা কত, আর এইখানে জমির শ্রেণী কি, এইরকম অনেক বিষয়গুলি। এক্সকিউজ মি, একটু দেখে নি কি কল আসছে। এরকম, এক্সকিউজ মি, আমার একটা ফোন এসেছে একটু। আম্মু, ওয়ালাইকুম আসসালাম আম্মু, আমি একটা ক্লাস নিচ্ছি, ফ্রি হয়ে আপনাকে ফোন দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আল্লাহ। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ। তো এই খতিয়ানের মধ্যে মালিকের নাম থাকে, খতিয়ানের জমির পরিমাণ, জমির শ্রেণী, তারপরে আহ, আহ, এইটার কি বলে, কোন এলাকা, জেলা, থানা, মৌজা, জেল নাম্বার, সব এই খতিয়ানের মধ্যে জমির একটা ম্যাপ থাকে। এগুলি কোন জেলায় কোন কোন এলাকায় কি কি খতিয়ান পাওয়া যায়, এগুলি আপনাদের সব দেখাবো। হাল খতিয়ান নাম্বার, সাবেক খতিয়ান নাম্বার আমরা জানি। বর্তমানে যে খতিয়ানটি প্রচলিত আছে সেই খতিয়ানটিকে বলা হয় আসলে হাল খতিয়ান নাম্বার। আর সাবেক খতিয়ান নাম্বার বলা হয় এর পূর্বে যে খতিয়ানটি আছে ছিল সেটাকে সাবেক খতিয়ান নাম্বার বলা হয়। কিন্তু আপনারা এসে খতিয়ানের মধ্যে গিয়ে দেখবেন যে হাল এবং সাবেক দেওয়া আছে, অন্য কোনো খতিয়ানের মধ্যে এরকম দেওয়া নাই। তো তখন সিএস এর পরে এসে যখন হলো, তখন ওই সিএস এর নাম্বারটা সাবেকে, এস এ নাম্বারটা হালে থাকতো। কিন্তু দলিলের মধ্যে যদি সাবেক খতিয়ান বা হাল খতিয়ান লেখা থাকে, তাহলে আপনাকে সেখানে বোঝার বিষয় আছে যে আসলে এই হাল বলতে কোনটাকে বোঝাচ্ছে। এই হাল বলতে দলিল যেদিন রেজিস্ট্রি হয়েছে ওই দিন যে খতিয়ানটি বর্তমান ছিল ওইটাই হাল খতিয়ান, ওর আগে যে খতিয়ানটি ছিল ওইটা সাবেক খতিয়ান। তাহলে হাল যদি আপনার আরএস হয় সাবেক হবে এসএ, হাল যদি এসএ হয় সাবেক হবে সিএস, হাল হাল যদি সিটি জরিপ হয় তাহলে সাবেক হবে আরএস। এরকম জমি জমার কিছু ইতিহাস আছে, এটা জানতে হবে। আমরা অনেকে ইসলামিক স্কলার আছে, তাদের কাছে আপনারা জানবেন যে কোরআন শরীফ সম্পর্কে যদি জানতে হয়, কোরআনের শানে নজুল, নাজিলের প্রেক্ষাপট, হ্যাঁ, ওই নাজিল হওয়ার পরে কি ধরনের ইম্প্যাক্ট পড়েছে, এগুলি আপনাকে জানতে হবে। যদি না জানেন তাহলে কিন্তু আপনি এই জমি জমার মানে বিষয়ে ডিটেইলে আপনি জানতে পারবেন না। তো সেটা জানতে হলে আপনাকে জমি জমার ইতিহাস কি, কিভাবে আমাদের খাজনা নিত, কিভাবে জমি জমার এই ইয়েগুলি চেঞ্জ হয়েছে, এই ইতিহাসগুলি আপনাদেরকে জানতে হবে। তো এই ইতিহাসগুলি শর্টকাটে বলি, আমাদের কোর্সে ডিটেইলে আমরা আলাপ করব। একটা ছিল প্রথমে হিন্দু আমল, যেটা জানা যায় মনু সিংহের লেখা থেকে যেটা জানা যায়, পূর্বে হিন্দু আমল ছিল, সেখানে মানুষ চাষাবাদ করে ইয়ে করতো। তখন হিন্দু আমলের পরে আসলো মুসলিম আমল, মুসলিম আমলের পরে আসলো ব্রিটিশ আমল, ব্রিটিশ আমলের পরে পাকিস্তান, পাকিস্তানের পরে বাংলাদেশ। এই টাইমে ভূমির যেই ব্যবস্থাপনাগুলি ছিল, এই ব্যবস্থাপনাগুলি আমাদেরকে জানতে হবে। না জানলে আপনি বর্তমানে কিভাবে ভূমি ব্যবস্থাপনা আসছে, কিভাবে আপডেট হচ্ছে, আপনার এই জ্ঞানের যে দুয়ারটা আপনার খুলবে না। এটা জানতে হবে। এটা জানার কোন জন্য লাগবে, এখানে দেখেন, এখানে কোন পর্চা কখন হয়েছে আপনি বুঝতে পারবেন। তাহলে ওই দলিল দেখলে আপনি বুঝবেন যে এই দলিলটা আসলে কোন পর্চা, মানে এই দলিলের পরে কোন পর্চা হয়েছে বা কোন পর্চার আলোকে দলিলটা হয়েছে, এই দলিলটার পরে কার নাম রেকর্ড হওয়ার কথা ছিল বা আগে কার নাম রেকর্ড হওয়া উচিত ছিল, এইগুলি আপনি জানতে পারবেন। যেমন সিএসটা হয়েছে কত, 1888 থেকে 1940 সালের দিকে হয়েছে, এসএ হয়েছে 1956 থেকে 62-র দিকে, আরএস হয়েছে 64 থেকে 85-র দিকে, হ্যাঁ, বাংলাদেশ সার্ভে বা বিআরএস বলেন, এগুলি 1985 থেকে এখন পর্যন্ত হচ্ছে। আরএস আবার কোথাও কোথাও হয়নি, এটা নিয়ে অনেক আলাপ আছে, সেটা আমরা
আলাপ করব। কোন জায়গায় খতিয়ানের নাম সিএসএস এ আরএস, কোন জায়গায় খতিয়ানের নাম আরএস পিএস বিএস, কোন জায়গায় ডিএস, হ্যাঁ, আরএস, তারপরে আপনার হচ্ছে যে বিআরএস, এরকম এক এক নাম আছে। তো সিএস খতিয়ান কিভাবে চিনবেন, এস এ খতিয়ান কিভাবে চিনবেন, আর এস এখানে বলা আছে। যেমন সিএস থাকে কিন্তু এরকম আড়াআড়ি দুই ভাগে ভাগ করা থাকে, হ্যাঁ, পৃষ্ঠা সংখ্যা উলম্ব থাকে। আর এস এ থাকে হচ্ছে, সিএস থাকে এরকম লম্বা, এস এ আড়াআড়ি। আর এস লম্বা, ঢাকা সিটি জরিপ আড়াআড়ি, বা বিএস আড়াআড়ি, ডিপি এগুলি সবই আড়াআড়ি থাকে। মালিকানার অংশ থাকে কিনা, সিএসএ থাকে, এসএ তে থাকে, সবগুলাতেই থাকে। মালিকানা নির্ধারণের জন্য একক সিএসএ পাবেন আনা করা গন্ডা, এসএ তেও আনা করা গন্ডা, আরএস এও কোথাও কোথাও আনা করা গন্ডা, কিন্তু যেখানে লেটে আরএস হয়েছে সেখানে আবার পাবেন আপনি 1,000-এর অংশের মধ্যে আর কি, একের মধ্যে পাবেন। আধুনিক পদ্ধতি যেটা আমরা বলি, আরএস এ কোথাও কোথাও সনাতন, কোথাও কোথাও আধুনিক। ঢাকা সিটি জরিপ আধুনিক, বিসি যে বিএস আধুনিক, আর ডিপি যেটা পরবর্তীতে ঢাকার সিটি জরিপের আলোকে যে ডিপি হয়েছে ওগুলি আধুনিকই পাবেন। নকল প্রিন্ট, আসল নকল কপিতে সিল সাইন, সবগুলাতেই সিল সাইন পাবেন এক্সেপ্ট আপনার এই ইয়েতে ডিপিতে, এখানে তর্জিতকৃত থাকে। তাছাড়া এগুলি সবকিছুতে সিল সাইন, কে কে সিল দেয়, কেমন সিল হয়, এগুলি দেখাবো আপনাদেরকে। অন্যান্য আরো অনেক জিনিস আছে, সিএস এর কিছু ইয়ে আছে, প্র্যাকটিক্যালি না দেখালে আসলে বুঝবেন না এটা আছে। এটা দেখে মানে বলে আর কি, সিএস এ যেমন পরগনা থাকে, রায়ত স্থিতিবান থাকে, অপোজিট পেজে উল্টা সাইডে উত্তর সীমানা থাকে, না দেখালে আসলে বুঝবেন না। এস এর মধ্যে সাবেক হাল দাগ নাম্বার লেখা থাকে, কোথায় লেখা থাকে এটা দেখাতে হবে। ডিটেইলে আমরা আমাদের ট্রেনিং এর মধ্যে দেখাবো। সীমানা হিসেবে আমরা নর্মালি 3টা জোনে ভাগ করছি, আসলে 3টা না, আর একটা জোন বাড়াবো চিন্তা করছি, 4টা জোন বানাবো, একটু ফরিদপুরের একটা জোন দিব। ঢাকায় সিএস এস এ আর এস, ঢাকা সিটি জরিপ পাবেন। আর চট্টগ্রামে পাবেন হচ্ছে যে আর এস পিএস বিএস। আর অন্যান্য জায়গায় পাবেন এমআরআর, আর ও আর পাবেন। আর ফরিদপুরে একটা আছে, ফরিদপুরে ওদের হচ্ছে ডিএস বা ইয়েটা, তারপরে ওদের হচ্ছে যে আরএস, হ্যাঁ, আরএস, তারপরে ওদের হচ্ছে যে বিআরএস, হ্যাঁ। এইরকম ফরিদপুর জোনটা একটু আলাদা, ফরিদপুরে একটা করবো আর কি। আপাতত এইগুলাই মোটামুটি জানবেন। আনাগন্ডার হিসাব আমরা দেখাবো এখানে। এইগুলি কিভাবে হয়, এইগুলি দেখো, 1 আনা, 2 আনা, 3 আনা, 4 আনা, 5 আনা, 6 আনা, 7 আনা, 8 আনা, এগুলি কিভাবে লিখতে হয় এবং এগুলি দিয়ে কিভাবে খতিয়ানের জমি ভাগ করতে হয়, ওইগুলি আমরা তখন প্র্যাকটিক্যালি আপনাদেরকে আমরা তখন দেখাবো। 1 আনা সমান সমান কত স্কোয়ার ফুট, 1 ঘন্টা সমান সমান কত স্কোয়ার ফুট, এক কাঠা সমান সমান কত স্কোয়ার ফুট, 1 শতক কত স্কোয়ার ফুট, হ্যাঁ। তাহলে আপনি যখন মাপতে যাবেন, এত বর্গ ফুট সমান সমান আপনার কত শতক, এই যে 435.6 বর্গ ফুট যদি হয় তাহলে 1 শতক। এখন এইটা আপনি কিভাবে মাপবেন, আপনি ফিতা ধরে যখন মাপবেন, আপনি তো মাপার দরকার নাই, আমিন মাপবে। কিন্তু আমিন যখন ফিতা ধরে মাপবে তখন আপনি যদি ক্যালকুলেটর নিয়ে বসেন, বা আমি অ্যাপ দেখিয়ে দেবো, অ্যাপ আছে, এই অ্যাপ দিয়ে যদি আপনি ফেলে দেন, এইটা আপনার মিলে যাবে। তো অ্যাপে আপনার বৃত্তাকার বা আপনার কি বলে এটারে, আপনার বর্গ, আপনার আয়তক্ষেত্র, এটা ইয়ে হিসাবে, সূত্র হিসাবে অ্যাপে ফেললেই আপনার অংশটা চলে আসবে। তো এগুলা কিছু আপনাদেরকে এই জিনিসগুলি শিখাবো। তারপরে খতিয়ানের যে আনা গন্ডা গড়া, আনা গন্ডা কড়া ক্রান্তি তিল, এই যে হিসাবগুলি এগুলি শিখাবো। তারপরে 1 ঘন্টা সমান সমান কয় শতক, এগুলি প্র্যাকটিক্যালি আপনাদেরকে শিখাবো। এই যে আধুনিক যে হিসাবটা, এটা কিভাবে খতিয়ান থেকে কার কত অংশ বের করবেন এটা শিখাবো, এগুলি থাকবে। প্র্যাকটিক্যালি খতিয়ানের উপরে আমরা ডিটেইলে, এরকম সবগুলি খতিয়ান আমরা ডিটেইলে ডিসকাশন করব। এখানে একটা খতিয়ানের আপনার দেখানো হয়েছে, সিএস খতিয়ানে কি কি থাকে এখানে দেখেন, পরগনার নাম লেখা থাকে। অন্য কোনো খতিয়ানে পরগনা পাবেন না, এখানে খতিয়ান নাম্বার, মৌজা, জেলা, থানা, হ্যাঁ, কিভাবে আপনি চিনবেন, এখানে জমিদারের নাম, এখানে প্রজার নাম, এখানে কত আনা গন্ডা, এখানে 16 আনায় মালিক আছে, এখানে অফিসের সিল, এখানে দেখেন 3 টাকার একটা রেভিনিউ স্ট্যাম্প, এখানে প্রজা যিনি 400, তারপর জোত কারা আছে এইগুলা, তারপরে সার্টিফাইড অথরিটি, এই পর্চাটা দেখেন 2 ভাগে ভাগ করা। এরকম আরএস পর্চা কিন্তু আবার 2 ভাগে ভাগ করা না, আরএস এর সাথে কি ডিফারেন্স এইগুলা দেখাবো। এটা এইভাবে দেখাবো, কি কি বর্ণনা আছে এগুলি আপনাদেরকে আমরা ডিটেইলে। খতিয়ান যদি ড্যামেজড হয়ে যায় তখন এরকম ড্যামেজ স্লিপ দিবে,
এগুলি দেখাবো। এরপরে নামজারি কিভাবে করতে হয় সেটা নিয়ে আমরা আলোচনা করি। নামজারিটা হয় হচ্ছে, আপনি জমি যখন দলিল মূলে কিনলেন, কেনার পরে আপনার জমির খাজনা দেওয়ার জন্য স্পেশালি আসলে মূলত নামজারি করতে হয়। নামজারি কোথায় করতে হয়? এসি ল্যান্ড অফিসে। এসি ল্যান্ড অফিসে পূর্বের মালিকের নাম থেকে জমি কর্তন করে বর্তমান মালিকের নামে, বা যিনি বর্তমানে মালিক তার নামে নাম পত্তন বা নামজারি বা খারিজ করাটাকে আসলে নামজারি করা হয়। এর আবার কিছু প্রক্রিয়া আছে। যদি আপনার এই ল্যান্ডটা লিজ হোল্ড হয় তাহলে একরকম, যদি ফ্রি হোল্ড হয় মানে পার্সোনাল ল্যান্ড হয় তাহলে একরকম। কারো কাছ থেকে নর্মালি যদি আপনি জমি কিনে নর্মাল মালিক হন, তাহলে এখানে আপনি প্রাইভেট ল্যান্ডে আপনি তার কাছ থেকে জমি কেনার পরে সরাসরি এসি ল্যান্ড অফিসে যাবেন। এসি ল্যান্ড অফিসে গিয়ে নামজারির আবেদন করে নামজারি করে ফেলবেন। এবারে নামজারির আবেদন কিভাবে করতে হয়, কি কি কাগজপত্র লাগে, প্রসিডিউরটা কি, অফলাইনে কেমন অনলাইনে কেমন, এটা আমাদের ওই ডিটেইলে আমরা আলাপ করব। তারপরে আর এটা যদি লিজ হোল্ড প্রপার্টি হয়, তাহলে আপনি লিজ হোল্ড অথরিটি হলে প্রথমে আপনি যাবেন লিজ হোল্ড অথরিটির কাছে, নামজারির পারমিশন নেবেন, তারপরে নামজারি করবেন। নর্মালি এটার মতো গিয়েই নামজারি করতে পারবেন না, পারমিশন নিয়ে আপনাকে নামজারি করতে হবে। খাজনা কি? খাজনা হচ্ছে ভূমি যে আপনি ব্যবহার করেন, এজন্য ভূমি উন্নয়ন একটা কর দিতে হয়, যেটা খাজনা রেন্ট রিসিপ্ট। এই খাজনাটা আপনাকে দিতে হয়। এই খাজনাটা সরকার বছর বছর আপনার কাছ থেকে নিয়ে থাকে। এটা একটা না, সর্বোচ্চ 3 বছর পর্যন্ত অ্যাডভান্স দেওয়ার সুযোগ আছে। তবে এটা নির্ভর করে ইয়ের উপরে, আপনার ভূমি কর্মকর্তার উপরে, সে নিবে কি নেবে না। যদি, এক্সকিউজ মি, যদি সে নেয় তাহলে ভালো, তা নাহলে চলতি বছরের খাজনাটা দিতে হবে। 25 বিঘা পর্যন্ত সরকারের কিন্তু খাজনাটা মওকুফ করেছে। এই মওকুফ ক্ষেত্রে 2 টাকা জমা দিয়ে সে একটা রসিদ সংগ্রহ করেছে। এই রসিদ দেখাতে পারলেই আপনি কেবলমাত্র নিশ্চিত হবেন যে না, তার খাজনা দেওয়া বাধ্যতামূলক না। কিন্তু এই রসিদ যদি না দেখায়, মুখে মুখে বলে যে আমি খাজনা দিচ্ছি না, 25 বছর পর্যন্ত আমাকে মাফ করা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু এটা অ্যাকসেপ্টেবল হবে না, তার খাজনা দিয়ে আসতে হবে। এরপরে আসেন, খাজনা রসিদটা দেখতে কেমন হয়। খাজনা রসিদ এখানে হয়, যিনি খাজনা দিচ্ছেন ওনার নাম, হুম, কোন ইউনিয়ন, তারপরে মৌজার নাম, জেলা, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার এই জোত নাম্বার, যেটা বললাম অ্যাকাউন্ট নাম্বার, কোনটার এগেনস্টে টাকাটা জমা হবে, জমির শ্রেণী কি, হ্যাঁ, বাণিজ্যিক জমি, এটার খতিয়ান নাম্বার কত, জমির পরিমাণ কত, খতিয়ান নং এখানে আসতেছে, সরি দাগ নং এখানে আসতেছে, কত সালের খাজনা দিচ্ছে, কত টাকা খাজনা দিচ্ছে, টাকার অংশ লিখে এখানে আপনার যিনি ভূমি উপসহকারী কর্মকর্তা তিনি সিল সই দিয়ে এটাকে কমপ্লিট করে দিচ্ছে। এভাবে হয়। এখন আপনি যখন একটা জমি ভেটিং করতে যাবেন, তখন এই প্রত্যেকটা জিনিস আপনাকে লক্ষ্য করতে হবে। এইটা একটা নর্মাল ইয়েতে থাকবে। এখানে দেখেন সিরিয়াল নাম্বার আছে, এখানে আপনার ইয়ে নাম্বার আছে, ই সিরিয়ালের এখানে ইয়ে নাম্বার, খাজনা রসিদের নাম্বার আছে। এই এই জিনিসগুলির মধ্যে যদি দুই একটা অ্যাবনর্মালিটিস থাকে, যে সবই আছে কিন্তু দেখা গেল কত টাকা জমা দিছে এটা লেখা নাই, অথবা দাগ নাম্বারের জায়গা ফাঁকা, খতিয়ান নাম্বারের জায়গা ফাঁকা, তখন আপনার সন্দেহ হতে হবে। আপনি তখন রিয়েলাইজ করতে পারবেন যে এই খতিয়ানটা ফেক হওয়ার সম্ভাবনা আছে, 2 নাম্বার হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং এই খতিয়ান এইটা আমাকে চেক করতে হবে। তখন আপনি কোথায় গিয়ে চেক করবেন ওটা আমরা শিখিয়ে দিব। তো সেই সাব ভূমি অফিসে গিয়ে, এসিল্যান্ড অফিসে, যেখানে যেখানে চেক করার দরকার চেক করে দেখবেন আসলে জেনুইন আছে কিনা। এরপরে হোল্ডিং ট্যাক্স আছে, যদি আপনার এটা পৌরসভার মধ্যে হয়, এখনো অনেক ইউনিয়ন পরিষদও হোল্ডিং ওপেন করে হোল্ডিং ট্যাক্স নেয়। তো সেক্ষেত্রে এই হোল্ডিং ট্যাক্স দিতে হয়। হোল্ডিং ট্যাক্সের একটা নমুনা আপনাদেরকে দেখাবো আমরা ইয়েতে। এরপরে এই আপনার সব কিছু ওকে হলো, এরপরে আপনার আরো কিছু ইয়ে লাগবে। যেমন একটা লিগাল ওপিনিয়ন আপনি ফর্ম করবেন, সবকিছু কাগজপত্র মিলিয়ে দেখবেন যে আপনার মালিকানার কাগজপত্র সব মিল আছে কিনা, চেইন অফ ওনারশিপ মিল আছে কিনা, আইনে কোথাও ব্যত্যয় হয়েছে কিনা। ল্যান্ডের ক্ষেত্রে আমরা বেটিং করার ক্ষেত্রে মেইন 3টা ইম্পর্টেন্ট জিনিস। একটা হচ্ছে যে ম্যাটার অফ ল, কোনো আইনকে ব্যত্যয় করা হচ্ছে কিনা। 2 নাম্বার, দলিলের যে ক্রোনোলজি ঠিক আছে কিনা, খতিয়ান অনুযায়ী খতিয়ানের সাথে মিল আছে কিনা। তাহলে জিট, খতিয়ান, আর হচ্ছে যে আইন, এই 3টা যদি একই সূত্রে গাঁথা হয়, তখন আমরা একটা গুড রাইট দিয়ে একটা বা সঠিক মালিকানা আছে এরকম একটা লিগাল ওপিনিয়ন পেতে পারি। লিগাল ওপিনিয়ন পেলেই হবে না, এটাকে আপনাকে সার্চ করতে হবে।
এই সার্চটা করতে হবে বিভিন্ন অফিসে, দলিল সার্চ করবেন আপনি, সাব রেজিস্ট্রি অফিসে, নামজারি এখন অনলাইনে সার্চ করা যায়, তারপরে ভূমি অফিসে সার্চ করতে পারেন, এসি ল্যান্ড অফিসে সার্চ করতে পারেন। এরপরে জমিটার একটা ভ্যালুয়েশন আপনাকে নির্ধারণ করে দিবে, জমিটার আসলে দাম কত হবে, একজন ভ্যালুয়েটর, প্রফেশনাল ভ্যালুয়েটর ভ্যালুয়েশন করে দিতে পারবে। তবে এটা নর্মালি ব্যাংকের ক্ষেত্রে হয়, যারা ব্যাংকে প্র্যাকটিস করবেন ব্যাংক অবশ্যই ভ্যালুয়েটর দিয়ে ভ্যালুয়েশন করে, আপনিও চাইলে ভ্যালুয়েটর দিয়ে ভ্যালুয়েশন করবেন। এরপরে নন ইনকাম ব্রাঞ্চ সার্টিফিকেট নেবেন, NEC। এটা ব্যাংক নিয়ে থাকে, ব্যাংকের যারা প্যানেল লয়ার তারা এটা ম্যান্ডেটরি। আর যারা ব্যাংকের ইয়ে না, নর্মালি নিজেরা কেনেন, তাদেরকেও আমরা পরামর্শ দেই যে বালাম বই, লাস্ট 10 ইয়ার্স এর বালাম বই তল্লাশি দিয়ে দেখেন যে মালিকানা সঠিক আছে কি না। এটা এগুলি করার পরে আমরা ধরে নিতে পারি যে না, জমির মালিকানা ঠিক আছে, আপনি কিনতে পারেন, সমস্যা নাই। ভেরিফিকেশন সিস্টেম, কোথায় কোথায় ভেরিফিকেশন করবেন জমিটা, এই জমিগুলি আপনি বললাম যে টাইটেল ডিড হলে, এর ডিটেইলে আমরা পরে আলাপ করব। সংক্ষেপে জেনে থাকেন যে আপনি দলিল হলে আপনি সাব রেজিস্ট্রি অফিসে করবেন, নামজারি হলে আপনি সে নামজারিটা আপনি এসি ল্যান্ড অফিসে অথবা ইউনিয়ন ভূমি অফিস থেকেও করতে পারেন, খাজনাটাও ওখান থেকে, ডিসিআরটাও ওখান থেকে করতে পারেন। আপনার মূল যে খতিয়ানটা, খতিয়ানটা আপনি ডিস্ট্রিক্ট রেকর্ড রুম থেকে করবেন। এগুলো আমাদের পরের লেকচারে একেবারে লেখা থাকবে, আপনারা ওইটা দেখে দেখে, এখন তো মুখস্থ থাকবে না, তখন ওই লেকচার যখন দরকার পড়ে ওইটা দেখে আপনি জানতে পারবেন যে কোথায় যাওয়া লাগবে। এরপরে আসেন লিজ হোল্ড প্রপার্টি নিয়ে একটু আলাপ করি, নর্মাল ল্যান্ড নিয়ে তো আলাপ করলাম, লিজ হোল্ড প্রপার্টিটা একটু ডিফারেন্ট, এটার মালিকানাটা মূলত পুরোপুরি একজন মানুষ ভোগ করতে পারে না, চাইলেই যা ইচ্ছা করতে পারে না, এটা লিজ হোল্ড অথরিটির আন্ডারে হয়। লিজ হোল্ড অথরিটি যেভাবে যেভাবে আপনাকে বলবে শুধু সেভাবে সেভাবে আপনি এনজয় করতে পারবেন। লিজ হোল্ড অথরিটির কয়েকটা অথরিটি আছে, যেমন লালমাটিয়া হাউজিং এস্টেট আছে, ন্যাশনাল হাউজিং এর আছে, মোহাম্মদপুর হাউজিং এস্টেট আছে, মিরপুর হাউজিং এস্টেট এরকম আছে। হ্যাঁ, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের আছে, বনানী মডেল টাউন, গুলশান রেসিডেন্সিয়াল মডেল টাউন, উত্তরা রেসিডেন্সিয়াল মডেল টাউন, এরকম কয়েকটা আছে। মিনিস্ট্রি অফ হাউজিং এর আছে, পাবলিক ওয়ার্কস এর আছে, ধানমন্ডি রেসিডেন্সিয়াল এলাকা আছে, ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ডের আছে, বনানী ডিওএইচএস, মহাখালী ডিওএইচএস এরকম আছে। এছাড়াও আছে বিসিক আছে, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন, CDA, চিটাগাং ডেভেলপমেন্ট অথরিটি, KDA, খুলনা ডেভেলপমেন্ট অথরিটি, RDA, রাজশাহী ডেভেলপমেন্ট অথরিটি, বেবজা, বেজা, এরকম আরো অথরিটি আছে। রেলওয়েরাও দেয়, অনেক অথরিটি আছে যারা মানুষকে লিজ মূলে জমি দিয়ে থাকে। এটা ওভারঅল ঘটনা একই। লিজ দলিলের একটা নমুনা দেখাই, সব কাগজগুলি দেখাবো, লিজে কি কি কাগজ থাকে সব দেখাবো, পারমিশন টারমিশন সহকারে সব দেখাবো। এখন একটা নমুনা জাস্ট আপনাদের দেখালাম পুরাতন আমলে, ডাক্কা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট, এটার নাম ছিল DIT। হ্যাঁ, এই যে আমাদের বাড্ডার এখানে দেখবেন যে DIT রোড বলে, ডাক্কা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট, DIT। এইখানে আপনার একটা লিজ দলিল করা হয়েছে। এখানে এটা হলো ফ্রন্ট পেজ, এখানে দেখেন সিরিয়াল নাম্বার, দলিল নাম্বার, এটা আমরা দলিলের যখন ইয়ে দেবো তখন আবার বিস্তারিত বুঝাবো এটা। বা সাইডে থাকে সিরিয়াল নাম্বার, ডান সাইডে থাকে দলিল নাম্বার, মূল দলিল। আর সার্টিফাইড কপি তো আবার অন্য জায়গায় থাকে, দেখাবো। এখানে হচ্ছে ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট লিজ দিচ্ছে কারে, এই ব্যক্তিকে লিজ দেওয়া হচ্ছে। আবার এটা ফ্রন্ট পেজ, কাভার পেজ কিন্তু। এখানে এসে দেখেন রেভিনিউ স্ট্যাম্প ক্যান্সেল করতেছে, এখন আবার এই ইয়ে আপনার নন জুডিশিয়াল স্ট্যাম্প, বড় স্ট্যাম্প প্রিন্ট করে দিয়ে দেয়। এখানে আপনার দেখেন ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট এই লোককে দিচ্ছে। এইখানে জমির তফসিলটা কিন্তু এখানে দেয়, অন্য অন্য দলিলে তফসিল লাস্টে থাকে, এর শুরুতেই 2-3 জায়গায় তফসিল থাকে। এটা হলো পুরাতন আমলের। আমরা নতুনে একটা বেসিকের একটা পুরাটাই আপনাদেরকে দেখাবো। আচ্ছা, এখন একটা জিনিস আপনাদের বলি, এটা আপনারা নোট নিয়ে নেবেন যদি কাগজ কলম সাথে থাকে। নর্মাল যে প্রাইভেট ল্যান্ডে কি কি ডকুমেন্ট আপনি ভেটিং করার সময় কি কি ডকুমেন্ট দেখবেন, বা একজন জমি যদি বলে আপনার যে ভাই আমি জমি কিনতে চাই, তাহলে মালিকের কাছ থেকে কি কি ডকুমেন্ট নিব, তখন আপনি তাকে একটা চেকলিস্ট দিতে হবে। সেই চেকলিস্টটা হচ্ছে এখানে। এটা কি আছে, ওনারশিপ ডকুমেন্ট, টাইটেল ডিড অ্যান্ড অল বায়ার ডিডস, মূল যে টাইটেল ডিডটা আছে এবং টাইটেল ডিডের সাথে যতগুলি বায়ার ডিড আছে সবগুলি ডিডই আপনি নেবেন। এখন এই বায়ার ডিড কোথায় পাবেন, টাইটেল ডিডের গর্বের ভিতরে লেখা থাকে, আমরা যখন ডিডের প্রেজেন্টেশনে ক্লাসে যাব তখন দেখাবো। সার্টিফাইড কপি অফ CSSA RS খতিয়ান অ্যান্ড প্রিন্টেড সার্টিফাইড কপি অফ ঢাকা সিটি জরিপ খতিয়ান ঢাকা কর্পোরেশন। ঢাকার এলাকার যদি হয় তাহলে CSSA আর ঢাকা সিটি জরিপ হয়
এখন প্রিন্টেড কপি নাই, এখন আছে আপনার একদম সার্টিফাইড কপি। এটা আমরা আমাদের মূল যে প্রেজেন্টেশনে আমরা আপডেট করেছি। এরপর সার্টিফাইড কপি অফ মিউটেশন খতিয়ান অ্যাজ পার লেটেস্ট সার্ভে। যদি ঢাকা, যেমন ঢাকা এলাকায় ঢাকা সিটি জরিপ খতিয়ান, ঢাকা সিটি জরিপ অনুযায়ী নামজারি, এই নামজারির সাথে আপনার খাজনা এবং ডিসিআর, এই দুইটা থাকবে। ডিসিআর মানে কি ডুপ্লিকেট কার্বন রিসিট, এটা নামজারির সময় একটা টাকা দিতে হয়। ওগুলি বললাম না, প্রত্যেকটা জিনিসই আমরা বিস্তারিত আলাপ করব। আপ টু ডেট ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স পেমেন্ট রিসিট, এলডিটিআর বা খাজনা রসিদ, বা জমির খাজনা খারিজের যে খাজনার কাগজটা, খাজনা রসিদ, এই খাজনা রসিদটারে এলডিটিআর বলি আমরা ব্যাংকিং টার্মে। আপনারা খাজনা রসিদ জানলে হবে। খাজনা যে রসিদ দেবে কি, লেটেস্ট মানে খাজনা রসিদ বর্তমান হাল সাল যেটা, এই হাল সাল অনুযায়ী খাজনা দেবে। মৌজা ম্যাপ, এখানে একটা মৌজা ম্যাপ দিতে হবে। এখন বলবেন যে মৌজা ম্যাপের কাজ কি? মৌজা ম্যাপ কি মালিকানা বোঝা যায়? না, আপনাকে যেই দাগ থেকে জমিটা বিক্রি করতে চাচ্ছে, লেটেস্ট মৌজা ম্যাপটা দেখলে আপনার একটা আইডিয়া হবে যে আদৌ ওই যে দাগটা আপনাকে বলতেছে সেই দাগটা এরকম নাকি। যদি বলে রাস্তার সাথে, তো রাস্তার সাথে কত নম্বর দাগ, ওই দাগটা রাস্তার সাথে কি না, আপনি মৌজা ম্যাপ দেখলে অনেকটা আইডিয়া পাবেন। যারা একটু এক্সপার্ট বা যারা ল্যান্ডের কাজ করে, তারা মৌজা ম্যাপ দেখলে অনেক কিছুই বুঝতে পারে। আপ টু ডেট হোল্ডিং ট্যাক্স পেমেন্ট রিসিট, যদি মিউনিসিপাল এরিয়াতে হয় তাহলে এই হোল্ডিং ট্যাক্স পেমেন্ট রিসিট থাকবে। আপ টু ডেট নন ইনকাম ব্রাঞ্চ সার্টিফিকেট ফর 13 ইয়ার্স, এগুলো এটা আসলে মূলত ব্যাংকের জন্য। ব্যাংকের যারা প্যানেল লয়ার হবেন তারা এটা বলবেন যে এনএসি লাগবে। আর যারা নর্মাল মানুষের বেটিং করবেন তারা এই পয়েন্টটা না বললেও চলবে। আপ টু ডেট বিল্ডিং প্ল্যান কনস্ট্রাকশন পারমিশন লেটার ফ্রম রিলিভেন্ট অথরিটি ইফ অ্যাপ্লিকেবল, যদি বিল্ডিং থাকে কোনো এলাকাতে, তাহলে বিল্ডিং এর যে প্ল্যানটা আছে, এই প্ল্যানের অ্যাপ্রুভাল লেটার অ্যালং উইথ বিল্ডিং এর যে পুরা লেআউট প্ল্যানটা থাকে, বিশাল বড় একটা লেআউট প্ল্যান, এইটা দেখতে হবে যে কতটুকু উনি প্ল্যান নিছে আর আসলেই কতটুকু কনস্ট্রাক্ট করেছে। এখন প্ল্যান নিল 10 তলা, বিল্ডিং তৈরি করে ফেলেছে 13 তলা, এখানে জমি ফ্ল্যাট কেনা যাবে না। এরকম অনেক বিষয় বিষয় আছে। আপনার পারমিশন আছে 2000 স্কোয়ার ফিট, সে 2200 স্কোয়ার ফিট কনস্ট্রাকশন করে ফেলছে। বা নিচের থেকে 2000 স্কোয়ার ফিট করছে কিন্তু 2 তলা উপরে উঠে 2200 2300 স্কোয়ার ফিট কনস্ট্রাকশন করে ফেলেছে। এইসব বিল্ডিং এ কেনাটা রিস্কি, অনেক ঝামেলা আছে, এগুলি তখন আলোপ করবো বিস্তারিত। ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট বিটুইন ল্যান্ড ওনার অ্যান্ড দ্য ডেভেলপার, যদি এটা বিল্ডিংটা কোনো ডেভেলপার করে তাহলে এদের মধ্যে যে ভবন নির্মাণ চুক্তিপত্র, এইগুলা আপনার আহ, আহ, লাগবে। তারপর জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি এক্সিকিউটেড বাই দ্য ল্যান্ড ওনার, এই ভবন যদি ডেভেলপার নির্মাণ করে তাহলে ডেভেলপারের নামে পাওয়ার অফ অ্যাটর্নি দিতে হবে। বায়নানামা যদি থাকে কোনো, ও, বা অ্যালটমেন্ট এগ্রিমেন্ট যদি থাকে ডেভেলপারের কাছ থেকে, এটা দিতে হবে। প্রজেক্ট ব্রোশিয়ার থাকলে প্রজেক্ট ব্রোশিয়ার দরকার পড়বে। এটা হলো যে নর্মাল ল্যান্ডের ক্ষেত্রে। আর লিজ হোল্ড ল্যান্ডের ক্ষেত্রে কি কি লাগবে? লিজ হোল্ড ল্যান্ডের ক্ষেত্রে লাগবে লিজ ডিড এবং অল বায়া ডিড। লিজ ডিডের পরে যদি আরো কোনো দলিল থাকে তাহলে লিজ ডিডই বায়া দলিল হয়ে যাবে। আর আহ, তা মানে যে কয়টা দলিল থাকবে, টাইটেল ডিড এবং অল বায়া ডিড, এর মধ্যে ইনক্লুডিং লিজ ডিড, যতগুলি দলিল থাকবে সব দলিলই লাগবে। সার্টিফাইড কপি অফ ঢাকা সিটি সার্ভে খতিয়ান, এখানে অনলি ঢাকা এর সিটি কর্পোরেশন এলাকার মধ্যে লিজ হোল্ড প্রপার্টিতে ঢাকা সিটি জরিপ খতিয়ান পাবেন। তাও দাগ নাম্বার, এই আপনার প্লট নাম্বারের সাথে এই দাগ নাম্বার মিলবে না। তো এখানে আসলে লিজ হোল্ড অথরিটিতে খতিয়ানটা আসলে কোনো ইম্পর্টেন্ট রোল প্লে করে না। এই দাগ নাম্বারটা আবার সার্ভেয়ার দিয়ে দাগ ভাঙাতে হয় বা কনভার্ট করে মিলাতে হয় সিটি জরিপের সাথে। কিন্তু এই আপনার রাজুকের প্লট নাম্বার, এই প্লট নাম্বারের সাথে এই দাগ নাম্বার নর্মালি মিলে না। মিউটেশন খতিয়ান ইন ফেভার অফ আপনার মিউটেশন লেটার, মানে মিউটেশন পারমিশন লেটার দ্বিতীয় মালিকের ক্ষেত্রে নর্মালি এটা লাগে। প্রথম মালিকের ক্ষেত্রেও এখন কোথাও কোথাও মিউটেশন পারমিশন বাধ্যতামূলক করে দিয়েছে। তবে নর্মালি সেকেন্ড যিনি মালিক ওনার অবশ্যই মিউটেশন পারমিশন লাগবে বিফোর সাবমিটিং মিউটেশন টু দ্য এসিল্যান্ড অফিস। এসিল্যান্ড অফিসে নামজারি সাবমিট করার আগে মিউটেশন পারমিশন লেটার লাগবে। এরপরে ডিসিআর, মিউটেশন পারমিশন প্রপোজাল শিট এবং ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স, যদি পুরাতন নামজারি হয় অনেক আগের, তাহলে কিন্তু লিজ হোল্ড অথরিটিতে বিশেষ করে রাজুকের ক্ষেত্রে আপনি নামজারি খতিয়ান পাবেন না। পাবেন কি ডিসিআর পাবেন, নামজারি জমাভাগ প্রস্তাবপত্র এবং খাজনা রসিদ পাবেন। কিন্তু বর্তমানে নামজারি খতিয়ানও দেওয়া হচ্ছে, কিন্তু আগে নামজারি খতিয়ান দেওয়া হতো না, খালি ডিসিআর আর খাজনা রসিদ দেওয়া হতো।
আর সাথে একটা নামজারি জমা বা আপনার প্রস্তাবপত্র দেওয়া হতো। আপ টু ডেট সিটি কর্পোরেশন মিউনিসিপাল হোল্ডিং ট্যাক্স, ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে হলে সিটি কর্পোরেশন, পৌরসভার মধ্যে হলে পৌরসভার হোল্ডিং ট্যাক্স যেটা আছে এটা দেবে। আপ টু ডেট নন ইনকাম সার্টিফিকেট ফর 13 ইয়ার্স, এটা ব্যাংকের জন্য, ব্যাংকের না হলে লাগবে না। বিল্ডিং এর তেমনি হলে বিল্ডিং প্ল্যান লাগবে, কিন্তু এখানে আবার ঝামেলা আছে। আপনার বিল্ডিং করতে হলে যে আপনার বিল্ডিং এর যে প্ল্যান লাগবে, এই বিল্ডিং এর পারমিশন লাগবে, এটা সব রাজুকের কাছ থেকে নিতে হবে। প্লাস ডেভেলপমেন্ট যে এগ্রিমেন্ট করবেন, এই এগ্রিমেন্ট করার জন্য রাজুকের থেকে পারমিশন নিতে হবে। এবং এই আপনার যে ওনারা যে পাওয়ার অফ অ্যাটর্নি দিবেন, পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়ার জন্য দুইটা পারমিশন নিতে হবে। পাওয়ার অফ অ্যাটর্নি দলিল করার জন্য পারমিশন, আবার এটা অ্যাকসেপ্ট করানোর জন্য আবার আরেকটা পারমিশন, দুইটা পারমিশন নিতে হবে। যেটা আমরা পাওয়ার অ্যাকসেপ্টেন্স লেটার বলি। সেল মর্টগেজ যাই করতে চান না কেন সবকিছুর জন্য একটা একটা করে পারমিশন নিতে হবে, পার পারমিশন 1 থেকে 1.5 লক্ষ টাকা খরচ হবে। এই জমির যেমন মজা আছে, আবার তেমন পরবর্তী খরচও অনেক বেশি। বায়নানামা, অ্যালটমেন্ট লেটার যদি ডেভেলপারের ক্ষেত্রে হয়, এগুলি আপনি ওখান থেকে দেখবেন, প্রজেক্ট ব্রোশিয়ার যদি থাকে সেটা একটু দেখবেন। এরপরে আছে টিপিএ। টিপিএ হচ্ছে ট্রাইপার্টাইট এগ্রিমেন্ট, এটা করা হয় ব্যাংক আর ডেভেলপার কোম্পানি আর হচ্ছে যিনি ফ্ল্যাট কিনবেন সেটা, মূলত যারা লোনে ফ্ল্যাট কেনেন। আমি বলেছি যে এই কোর্সটা কিন্তু আসলে আমাদের কমপ্লিট একটা কোর্স। এখানে আমরা সব কিছু ইনক্লুড করার চেষ্টা করেছি, যেন আপনার নলেজ থেকে কোনো কিছু বাদ না যায়। তো তাহলে আপনার এই টিপিএ জিনিসটা জানা থাকতে হবে। এটা আইনে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক না, কোন আইনে আছে সেটা আমরা আমাদের আইনের প্রেজেন্টেশনে দেখাবো। আর এই ট্রাইপার্টাইট এগ্রিমেন্টটা হয়, আপনি একটা ফ্ল্যাট কিনবেন, আপনার কাছে টাকা নাই, আপনি একটা ভালো অর্গানাইজেশনে জব করেন, সামান্য কিছু টাকা আছে হয়তো ডাউন পেমেন্ট দেওয়ার মতো, বাকি টাকা আপনার কাছে নাই। ব্যাংক ওই ডেভেলপারকে বাকি টাকাটা দিয়ে দিবে, ডেভেলপার আপনার নামে সেল দলিল রেজিস্ট্রি করে দিবে। আপনি ব্যাংকের নামে প্রথমে মর্টগেজ দলিল করে দিবেন, 3 মাস পরে নামজারি যখন হয়ে যাবে, নামজারি হওয়ার পরে পাওয়ার অফ অ্যাটর্নি দলিল করে দিবেন। এই ওভারঅল যে অ্যারেঞ্জমেন্টটা, এটা একটা দলিলের মধ্যে লেখা থাকে। এই দলিলটার নাম হচ্ছে টিপিএ বা ট্রাইপার্টাইট এগ্রিমেন্ট। এটার বিস্তারিত আমরা তখন বলবো। চেইন অফ ওনারশিপ কিভাবে নির্ধারণ করতে হয়, সিএস থেকে এসি, এস এ থেকে আরএস। আপনি প্রথমে যখন দলিল ধরবেন, দলিলে পরে আপনি দেখবেন যে সিএস এ কে মালিক ছিল, সেখান থেকে এস এ তে কে মালিক হলো, সেটা কিভাবে ট্রানজেকশন হলো, কোনো দলিল মূল্যের ট্রানজেকশন হয়েছে কি হয় নাই। তারপরে এস এ তে যিনি মালিক সেটা আরএস এ কিভাবে আসলো, হ্যাঁ সেখানে কোনো দলিল মূল্য হয়েছে নাকি ওয়ারিশ মূল্য হলো, তাহলে দলিল মূল্য হলে দলিল লাগবে, ওয়ারিশ মূল্য হলে আপনার ইনহেরিটেন্স সার্টিফিকেট লাগবে, এখান থেকে মিলাতে হবে। আরএস থেকে সিটি জরিপে কিভাবে আসলো, এটা আপনার একটার পর একটা মিলায় যেতে হবে। যেমন আমরা এখানে একটা উদাহরণ দিয়ে বুঝাই, যে ধরেন মিস্টার এক্স ওয়াজ সিএস রেকর্ডেড টেনান্ট, তাহলে এই এক্স ছিল সিএস খতিয়ান, আপনি এক্স এর নাম পাবেন অ্যাজ এ রায়ত, চাষি হিসেবে, জমিদার হিসেবে না কিন্তু। তো এই এক্স মারা গেল, মারা গেল কাকে রেখে, ওয়াই এবং জেড কে রেখে মারা গেল, তাহলে এরা দুইজন মালিক হলো। পরবর্তীতে যখন এস এ রেকর্ড হবে তাহলে এদের দুইজনের নামে হওয়ার কথা। এখন দেখা গেল না, এ ওয়াই এবং জেড এর নামে এস এ রেকর্ড হয়েছে। হওয়ার পরে কি ঘটনা হলো, তারপরে তারপরে দেখা গেল পরবর্তীতে ওয়াই তার সম্পত্তিটা মিস্টার এ এর কাছে বিক্রি করছে। আর এই যে মিস্টার জেড, সে কোনো বেচা বিক্রি করে নাই, উনি বি কে, একটা পুত্র ধরেন বি, একে ওয়ারিশ রেখে মারা গিয়েছে। মিস্টার যেহেতু সে পুত্র, একে ওয়ারিশ রেখে মারা গিয়েছে। এটা বোঝার জন্য সহজ করে করেছি, জিনিসগুলি এত সহজ হবে ভাবার কোনো কারণ নাই, কিন্তু যাতে আপনাদের বুঝতে সহজ হয়, সহজ একটা উদাহরণ দিয়ে। তাহলে উনি এর কাছে বিক্রি করেছে, এখানে একটা সেল দলিল থাকবে। আর এ যে মারা গেছে এর একটা ওয়ারিশন সনদ থাকবে। থাকার পরে এই তাহলে মালিক থাকলো কে, এ আর বি। তাহলে যখন আর এস রেকর্ড হবে তখন এ আর বি এর নামে রেকর্ড হওয়া উচিত, কারণ তারা মালিকানা ভোগ দখল আছে। আর এস এসে দেখা গেল যে না, মিস্টার এ আর বি এর নামে যথারীতি রেকর্ড হয়েছে আর এস খতিয়ানে। রেকর্ড হওয়ার পরে তারপরে কি ঘটনা হলো, এই এ তার জমিটা সি নামে একজন ব্যক্তির কাছে সেল করলো, এবং বি এ এই একই সি কে রেখে মারা গেল। তার মানে এই যে বি এর যে সন্তান সি, এ দেখলো যে আমাদের এই জমিটা তো অন্য লোকজন ভোগ দখল করে, তাহলে আমি কিনে নিই না কেন, আমার যেহেতু কিছু টাকা পয়সা হয়েছে আমরা কিনে এক করে ফেলি। তো এই সি কি করলো, এর কাছ থেকে কিনে নিয়ে এখানে ক্রয় সূত্রে, এখানে ওয়ারিশ সূত্রে মালিক হয়ে, তাহলে সি এখন একমাত্র মালিক, আর কেউ মালিক নাই। তো সি তাহলে নিজে রেকর্ড মালিক হয়ে গেল। এরপর আসলো সিটি জরিপ, তাহলে সিটি জরিপে সি এর নাম থাকতে হবে।
আমরা এসে দেখলাম যে হ্যাঁ সিটি জরিপে সি এর নামে রেকর্ড হয়েছে 16 আনায়। সিটি জরিপে মালিক হয়ে সি মালিক হলো, তারপরে কি হলো, সি তার অংশটা বিক্রি করে দিল মিস্টার এস এর কাছে। একজন জনৈক এস এর কাছে তার সম্পত্তিটা বিক্রি করে দিলে তাহলে এস মালিক হলো। এখন তো সিটি জরিপের পরে আর কোনো রেকর্ড হয় নাই, তাহলে এস নিজের নামে রেকর্ড কিভাবে করবে? এস নিজের নামে নাম জারি, ঢাকা সিটি জরিপ অনুযায়ী নিজের নামে নাম জারি করে নিজের নামে রেকর্ড করে ভোগ দখল এবং খাজনা পরিশোধ করে সুখে দুঃখে বসবাস করলো আর কি। তো তাইলে এইভাবে যদি চেইনটা মিলে যায় তাহলে আমরা ধরে নেব গুড রাইট। আর এখানে যদি চেইন না মেলে, এই যে দলিল না পাওয়া যায়, ওয়ারিশ সনদ না পাওয়া যায়, তখন এইগুলো আমরা ওয়ান্টিং এ দিব। তখন এখান থেকে আমরা আমরা অবজারভেশন দিব যে কেন এর ওয়ারিশন সনদ নাই, আর কে কে ওয়ারিশ থাকলো সেটা দেখাও। হ্যাঁ, রেকর্ডে নাম পুরাটা উঠলো না কেন, অন্যজনের কেন নাম উঠলো, যেখানেই মিলবে না সেখানে আমরা অবজারভেশন দিব। আর যদি এভাবে হুবহু মিলে যায় তখন আমরা গুড রাইট দিব। আর যদি কোনোভাবেই মিলানো না সম্ভব হয় তখন আমরা জমিটা ডিক্লাইন করে দিব যে এই জমি ভালো না, এই জমি নেওয়া যাবে না। যদি আপনার চেইন অফ ওনারশিপ ওকে থাকে তাহলে জমি এরকম একবার টনটনা থাকবে। আর চেইন অফ ওনারশিপ যদি ছিঁড়ে যায় জমির অবস্থা এরকম 12টা বেজে যাবে, সব পুকুরের মধ্যে জমি, জমির কোনো দাম নাই, সব শেষ। চেইন অফ ওনারশিপ সবসময় এরকম মিলাতে হবে, একটার পর একটা গেথে 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 মিলাতে হবে, মিল না থাকলে হবে না। এরপরে মর্টগেজ সম্পর্কে আমরা আলাপ করেছি। মর্টগেজ পাওয়ার অফ অ্যাটর্নি। পাওয়ার অফ অ্যাটর্নি হচ্ছে কোনো নর্মালি ব্যাংকে যদি কোনো সম্পত্তি বন্ধক রাখা হয় তাহলে মর্টগেজও দেওয়া হয়, পাওয়ার অফ অ্যাটর্নিও দেওয়া হয়। আর নর্মালি পাওয়ার অফ অ্যাটর্নি আবার দেওয়া হয় হচ্ছে কি আপনার জমি বেচা বিক্রির ক্ষেত্রে দেওয়া হয়, কিছু স্পেশাল ক্ষেত্রেও দেওয়া হয়। তা আমরা সবগুলাই আলাপ করব। ব্যাংকের ক্ষেত্রে মর্টগেজ দেওয়া হয়, পাওয়ার দেওয়া হয়, এই দলিল, দুইটা দলিল মাধ্যমে ব্যাংক মর্টগেজ রাখে। আবার নর্মালি কাউকে বেচা বিক্রির জন্য পাওয়ার দিলে উনি আবার এখান থেকে বেচা বিক্রি হস্তান্তর করতে পারে। কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে পাওয়ার মূলে কিন্তু কোনো সম্পত্তি আপনার ইয়ে করা যায় না, পাওয়ার মূলে সম্পত্তি হেবা করা যায় না, এটা আমাদের মাথায় থাকতে হবে। পাওয়ার, এটা ফরাসি শব্দ, মুখতারি আম বা আম মুক্তার দলিল এই এই থেকেই আসলে উৎপত্তি। এখানে ডিটেইলে আপনারা পড়লে বিস্তারিত এখানে জেনে যাবেন। তো এ পাওয়ার দেওয়া হয় কোনো একটা কাজের জন্য। যদি মর্টগেজ, জমি বন্ধক দেওয়া হয় তাহলে বলে যে আমি লোনের টাকা পরিশোধ না করলে জমি ব্যাংক বিক্রি করে দিতে পারবে, সেই জন্য পাওয়ার দিলাম। আবার কেউ নিজের জমি বিক্রি করার জন্য ব্রোকারদেরকে পাওয়ার দেয়, কেউ ব্যাংক আপনার ইয়েটা ডেভেলপ করার জন্য ডেভেলপারদেরকে পাওয়ার দেয়। এর যে সাইলেন্ট যত ফিচার আছে, রিস্ক কোথায় কি আছে, কিভাবে এটা মিটিগেট করা যায়, এটা আমরা আমাদের ট্রেনিং এ বিস্তারিত আলাপ করবো। ট্রাইপার্টাইট এগ্রিমেন্ট আপনাদেরকে অলরেডি বলে দিয়েছি। এরপরে রিডেমশন। এখন আপনি মর্টগেজ দিলেন, পাওয়ার দিলেন ব্যাংকে, সব ঠিক আছে, কিন্তু ব্যাংকের টাকা পরিশোধ করে দিলেন লোনের টাকা, তখন কি হবে? তখন রিডেমশন দলিল করতে হবে। তো রিডেমশন হবে পাওয়ারটা, মর্টগেজটা হবে রিডেমশন, পাওয়ার হবে রিভোকেশন। রিডেমশন দলিল আপনার মর্টগেজ দলিল থাকে যদি থাকে তাহলে এটা একটা রিডেমশন দলিল। আপনার এটা হলো যে আপনার আপনার মর্টগেজ দলিলটাকে বাতিল করে দেওয়া। আর রিভোকেশন, আপনি যে পাওয়ার দিয়েছিলেন এটা রিভোক করে নিলেন, পাওয়ার উইথড্র করে নিলেন, এটা রিভোকেশন অফ পাওয়ার অফ অ্যাটর্নি, দুইটা দলিলের মাধ্যমে করতে হয়। এরপরে আপনাকে এইগুলি সব ডকুমেন্ট দেখে আপনাকে বুঝতে হবে যে একটা মূল সুন্দর ভালো ডকুমেন্টের বা জেনুইন ডকুমেন্টের কি কি লক্ষণ থাকে। তো আপনাকে যখন জমির কাগজ দিবে এই লক্ষণগুলি যখন না মিলবে আমরা সব কিন্তু ডিটেইলে দেখাবো, খতিয়ানের ভিতরে কোথায় কোথায় কি কি থাকে, দলিলের মধ্যে কোথায় কোথায় কি কি থাকে, কি কি চেক পয়েন্ট আছে। এই চেক পয়েন্ট গুলির সাথে যখন আপনার না মিলবে তখন আপনার মনে সন্দেহ হতে হবে। যখন আপনার সন্দেহ হবে তখন এটা আপনি সার্চ করাবেন, কোথায় কোথায় সার্চ করাবেন এটা শিখাই দিব। সার্চ করালে তখন দেখা যাবে যে আপনার অভিজ্ঞতার সাথে সাথেই আপনি এই মানে ডকুমেন্টটা যখন আপনার সন্দেহ হচ্ছে, অ্যাবনর্মালিটিস, তখন এটা সার্চ করালে অনেক সময় দেখবেন যে ফেক ডকুমেন্ট আসতেছে। আপনারা জানেন এই তেজগাঁও সাব রেজিস্ট্রি অফিসের আশেপাশে অনেক দালাল শ্রেণীর লোকজন আছে, এরা ফেক ডকুমেন্ট করে। এবং অনেক পুরাতন স্ট্যাম্প মানুষের কাছে আছে, অনেক বড় বড় নেতাদের কাছেও ছিল পুরাতন আমলের, এগুলি দিয়ে তারা ফেক ডকুমেন্ট করে। এটা আপনি কিভাবে আইডেন্টিফাই করতে পারেন, এটা আপনাদেরকে আমরা কিছু ট্রিপস অ্যান্ড ট্রিক্স শিখাবো। সাথে আমরা আপনাদেরকে মর্টগেজ দলিল ড্রাফট করা শিখাবো, লিগাল ওপিনিয়ন কিভাবে লিখতে হয় সেভাবে শিখাবো, লিগাল ওপিনিয়নের ফরম্যাট দিয়ে দিব, মর্টগেজ দলিলের ফরম্যাট দিয়ে দিব আপনার। আরো এরকম আরো কিছু সাথে টিপস আছে, এগুলি আপনাদেরকে আমরা কিভাবে সার্চ রিপোর্ট তৈরি করতে হয়
এগুলি দেখাবো। এই টাইটেল সার্চ রিপোর্ট, এই মানে একটা কমপ্লিট ল ফার্ম যেন আপনি দিতে পারেন, এটা দেওয়া কিভাবে ফেক ডকুমেন্ট খুঁজে খুঁজে বের করতে হয়, ফেক ডকুমেন্ট চিনবেন কিভাবে, এই বুদ্ধিগুলি আপনাদের কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো এরকম দেখেন, এখানে একটা সিএস খতিয়ান, এটা আসলে একটা ফেক খতিয়ান। এই যে সিগনেচার গুলি করেছে, এই সিগনেচার গুলি সব ফেক। আমরা যখন সহজ আছে কিন্তু, যেমন ঢাকায় আপনি যদি এখন কাজ শুরু করেন, তাহলে আপনি ঢাকা থেকে যদি যে কোনো একটা পর্চা তুলে নেন, এখন তো অনলাইনে যাচাই করা যায় আমার পুরাতন পর্চা যেগুলি আসবে আপনার কাছে। তো এই পর্চাগুলির সিগনেচার গুলি আমরা ইয়ে করতাম, এগুলি অরিজিনাল সিগনেচার, আমাদের সিগনেচার ব্যাংক ছিল সব ঢাকা, গাজীপুর, তারপরে আপনার ইয়ে কি বলে নারায়ণগঞ্জ, সাভার এলাকার যে জমিগুলি থাকতো ওগুলি, কোথায় কোথায় আপনার সিগনেচার গুলি আমরা কালেক্ট করতাম। তো আহ, এই কালেক্ট করে ওটার সাথে মিলাতাম মিলো কিনা। তো এই সিগনেচার গুলি আর এই সিগনেচার গুলি মেলে না, এর ভিতরে ডিফারেন্স আছে। আমরা তখন এই যে টানগুলির মধ্যে তফাৎ আছে, এ টান, এই যে বিকাশ রঞ্জন, এটা দেখেন এটা বিকাশ রঞ্জনের সিল। তো বিকাশ রঞ্জন এখানে টেনে নিয়ে সেখানে ছেড়ে দেয়, দিয়ে এখান থেকে টেনে 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 সোজা এরকম তিনটা চারটা টান দিয়ে ছেড়ে দিত। এখানে এ করছে কি, এরকম একটা টান দিয়ে আবার পেটের মধ্যে দিয়ে দিছে, বিকাশ রঞ্জন এভাবে করেন। এইরকম আপনি যদি বিকাশ রঞ্জনের 1000টাও সিগনেচার দেখেন, এইরকমই হবে, এদেরও এইরকম। তো এটা হয় কি, এটা আহ, ওরা ওই দেখে দেখে কম্পিউটারের দোকান থেকে একটা ফেক তৈরি করে নিয়ে আসে। আরেক ধরনের ফেক থাকে, ওটা বেশি ভয়ঙ্কর, সেখানে আনা কণা গন্ডা চেঞ্জ করে ফেলে। তো হিস্সা যদি চেঞ্জ করে, সেক্ষেত্রে জমির পরিমাণ কম বেশি হয়ে যায়, ওটাও দেখাবো, ওই ধরনের ফেকও আছে। এই জন্য সবসময় আপনার সতর্ক থাকতে হবে। আপনার যেই যেই চেক পয়েন্ট গুলি হবে, এখানে আপনার খেয়াল রাখতে হবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, যিনি অপরাধী তিনি কোনো না কোনো ইয়ে ছেড়ে দেয়, আপনার এটার কি বলে, ক্লু ছেড়ে দেয়, যে ক্লুর মাধ্যমে আপনি কিন্তু আহ, আহ, এই, কি বলে এটারে, ওনারে ধরতে পারবেন। তা আপনি অ্যাজ এ লয়ার বা আপনি যেই ভেটিং করেন যাই করেন, ইয়ে হন না কেন, আপনার মাথায় থাকতে হবে যে ক্লুটা আমি খুঁজে বের করবো কোথায় জমিতে সমস্যা আছে। এখন আপনি একটা জমির 100টা জমি দেখলেন, দেখে জমির কাগজপত্র ওকে পেলেন, গুড রাইট দিয়ে দিলেন, এটা অ্যাজ এ লয়ার হিসেবে আপনার ক্রেডিট কতটা, আমি মনে করি যে কতটা ক্রেডিট হবে আমার কাছে এটা গুরুত্বপূর্ণ না। আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি 100টা জমি দেখে যদি আপনি একটা জমিও ফেক বের করে আপনি কাউকে ক্ষতির হাত থেকে বাঁচাতে পারেন, সেটাই হচ্ছে যে আপনার সার্থকতা। বলা হয়ে থাকে যে কাউকে যদি আপনি বিপদে ফেলতে চান, তাহলে বা শত্রুতা, মানে তার শত্রুর প্রতিশোধ নিতে চান, তাহলে তাকে একটা ঝামেলাপূর্ণ জমি কিনে দেন, তার জীবন শেষ হয়ে যাবে। তো এই জন্যে আপনি যখন ভেটিং করবেন, আপনাকে খেয়াল করতে হবে যে আমার যে ক্লায়েন্ট আছে তার রিস্ক কোথায় কোথায় আছে। এটা যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন, তাকে ক্ষতির হাত থেকে বাঁচাতে পারেন, অ্যাজ এ লয়ার আপনি সাকসেসফুল। আর যদি ক্ষতির হাত থেকে বাঁচাতে না পারেন, তাহলে আপনার এই এত মানে বড় চেম্বার, এত বড় নাম ডাক, এগুলি আসলে তার কোনো কাজে আসবে না। বা ইন ফিউচারে এটা আপনারও আস্তে আস্তে আপনিও মানে প্র্যাকটিসে হারিয়ে যাবেন। দেখবেন যে আপনার থেকে জুনিয়ররা ভালো ভালো করে যাচ্ছে, নাম ডাক ছড়াচ্ছে চারিদিকে, অথচ আপনার আস্তে আস্তে লোকজন আপনার থেকে বিমুখ হয়ে যাচ্ছে, শুধুমাত্র আপনার এই প্রোঅ্যাক্টিভনেসের অভাব। এই জন্য এই জিনিসগুলি আমাদের খেয়াল রাখতে হবে। তো আমরা ইয়ে করব। এরপরে লোন, ব্যাংকের ক্ষেত্রে কিছু জিনিস আপনাদেরকে জানতে হবে, যে লোন যখন খারাপ হয়ে যায়, খারাপ হয়ে যাওয়ার পরে একটা স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট একটা টিম থাকে, ওদের কাছে দেয়, ওরা লোনটা আদায় করার চেষ্টা করে। না পারলে ওরা এনআই অ্যাক্টে মামলা করে, তারপর অর্থনীতি আদালতে মামলা করে টাকা আদায় করে। যেহেতু আমরা বললাম যে কমপ্লিট কোর্স, এই জিনিসগুলো আমরা কিছুটা জানবো। কোম্পানির ক্ষেত্রে কিভাবে হয় সেটা আমরা তখন জানবো। তো আজকে আমাদের প্রেজেন্টেশন আমরা এখানেই শেষ করছি। আমরা প্রথমে চ্যাট বক্সের প্রশ্নগুলি নিব, তারপরে ওপেন করে দিব। ওপেন করে দেওয়ার পরে আপনারা যে যার মতো যত প্রশ্ন আছে আপনারা করবেন, আমি উত্তর দিব ইনশাল্লাহ। তো চ্যাট বক্সের প্রশ্নগুলি একটু পড়ে তারপরে আমি আপনাদের ইয়েতে যাচ্ছি, উপরে চ্যাট বক্সে গিয়ে। আহ, একজন ব্যক্তি একটি জমি হেবা দান পেয়েছেন। সেই দানকৃত জমি ক্রয়
ক্রয় বিক্রয় করা যাবে যদি সেই জমি ক্রয় করে কোনো তৃতীয় ব্যক্তি, তাহলে কি কাগজপত্র বুঝে নিবে যেন পরে দানকৃত জমির কোনো উত্তরাধিকারী মামলা করতে না পারে। এটা আমরা ওই আমাদের প্রেজেন্টেশনে বিস্তারিত আপনাকে দেখাবো, এখন জাস্ট উত্তরটা দিয়ে দেই। একজন, যদি কাউকে হেবা করা হয়, হেবা ফেরত নেওয়া এত সহজ নয়। যিনি দান করেছেন উনি শুধুমাত্র ফেরত নিতে পারবেন, তাও মামলা করে। তো নর্মালি হেবা করে দিলে এটা ধরেই নেওয়া হবে এটা চিরতরে দিয়ে দেওয়া হয়েছে। ওই জমি ব্যতীত যিনি দান করেছেন তার অন্য কোনো জমি থাকতে পারবে না, এরকম অনেক টার্মস এন্ড কন্ডিশন আছে। তারপর মামলা করতে হবে, তারপর দান বাতিল হবে। আর দানের পরে যদি বিক্রি করে দেওয়া হয়, এটা নর্মালি এটা ক্যান্সেল করা মানে